বায়ো মিনস লাইফ। লাইফ, ভেরি গুড। তাহলে যে সমস্ত মলিকিউলগুলো রেসপন্সিবল ফর লাইফ তারাই কালেকটিভলি বায়োমলিকিউল, এটাই তো? যে সমস্ত মলিকিউল রেসপন্সিবল ফর লাইফ তারাই মেনলি বায়োমলিকিউল। আবার তোমরা পড়েছো যে লাইফের খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হচ্ছে সেলুলারিটি, তাই না? সেল লাইফের একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তাহলে তুমি যদি বায়োমলিকিউলকে খুঁজতে যাও, তাহলে সেল একটা ইম্পর্টেন্ট জায়গা যে তোমাকে বায়োমলিকিউলের সন্ধান দিতে পারে। তাহলে চলো আমরা সেলের দিকে আস্তে আস্তে এগোতে থাকি। তুমি একটা সেল নিলে, সেই সেলটাকে নিয়ে হোমোজিনাইজেশন করো। হোমোজিনাইজেশন, হোয়াট ডাজ ইট মিন বাই হোমোজিনাইজেশন? হোমোজিনাইজেশন কথাটার মানে হলো, বলো। রাপচার অফ সেল মেমব্রেন। ভেরি গুড। তাহলে ব্রেকিং ডাউন অর রাপচার অফ সেল মেমব্রেন উইদাউট affecting সেল অর্গানেল, ঠিক আছে? তাহলে ব্রেকিং ডাউন সেল মেমব্রেন উইদাউট অ্যাফেক্টিং দ্য সেল অর্গানেল, তার নাম হচ্ছে তোমরা মিউট করো তো। ওকে। তাহলে হোমোজিনাইজেশন যখন করলে, তাহলে সেলের ভেতর থেকে তুমি যদি সেল মেমব্রেনটাকে সরিয়ে নাও, তাহলে সেল ইকুয়ালস টু কি? তোমরা ছোট্টবেলা থেকে পড়ে আসছো, সেল ইকুয়ালস টু সেল মেমব্রেন প্লাস প্রোটোপ্লাজম। সেল মেমব্রেন প্লাস প্রোটোপ্লাজম। তাহলে হোমোজেনাইজেশন করে দিলাম, সেল মেমব্রেনটা ভ্যানিশ হয়ে গেল, এখন তোমার কাছে পড়ে থাকলো প্রোটোপ্লাজম। এখন তোমার কাছে আছে প্রোটোপ্লাজম। এবার দেখো, এই প্রোটোপ্লাজম থেকে আমি যদি নিউক্লিয়াসটাকে সরিয়ে নিই, তাহলে যে স্ট্রাকচারটা পড়ে থাকে তাকে আমরা কি বলে ডাকি? প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসটাকে সরিয়ে নিই, তাহলে যে গঠনটা পড়ে থাকে তাকে আমরা কি বলে ডাকি বলো? সাইটোপ্লাজম, তাই তো? ওকে। তাহলে প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসকে বাদ দিই, তাহলে যে স্ট্রাকচারটা থাকলো তাকে আমরা বলি সাইটোপ্লাজম। আবার দেখো, সাইটোপ্লাজম থেকে আমরা যদি সমস্ত সেল অর্গানেল গুলোকে তুলে নিই, তাহলে কে পড়ে থাকে? যে স্ট্রাকচারটা পড়ে থাকে তাকে আমরা বলি হায়ালোপ্লাজম অথবা সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স। হায়ালোপ্লাজম অথবা সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স। ওকে, সো লেটস রিক্যাপ। কি বলতে চাইলাম? ভেরি গুড, এই তো একদম ঠিক বলছো। তাহলে সেল ছিল, সেল থেকে হোমোজেনাইজেশন করে প্লাজমা মেমব্রেন ব্রেকডাউন করলাম, পড়ে থাকলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বের করে দিলাম, পড়ে থাকলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম থেকে সমস্ত কোষাঙ্গাণুগুলোকে বের করে দাও, পড়ে থাকবে হায়ালোপ্লাজম বা সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স। এবং এই যে সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স বা হায়ালোপ্লাজম, এই স্ট্রাকচারের মধ্যেই তুমি পাবে ডিফারেন্ট টাইপ অফ বায়োমলিকিউলস, ঠিক আছে? এবং এর মধ্যে আমরা দেখব অর্গ্যানিক বায়োমলিকিউলসও আছে, এর মধ্যে আমরা দেখব ইনঅর্গ্যানিক বায়োমলিকিউলসও আছে। ওকে, এবং অর্গ্যানিক আর ইনঅর্গ্যানিক বায়োমলিকিউলের টোটাল পরিমাণটাকে যদি আমরা দেখি, দ্যাট ইজ 9:1। দ্যাট মিনস টোটাল অ্যামাউন্ট অফ ইনঅর্গ্যানিক কম্পাউন্ড যত আছে, তার থেকে অর্গ্যানিক কম্পাউন্ড আছে 9 টাইমস গ্রেটার। টোটাল অ্যামাউন্ট অফ অর্গ্যানিক কম্পাউন্ড যা আছে তার 9/1 আছে ইনঅর্গ্যানিক কম্পাউন্ড, ঠিক আছে? তাহলে একটা জিনিস তোমরা বুঝলে, খুব ইম্পর্টেন্ট একটা ডেটা, যে ইনঅর্গ্যানিক কম্পাউন্ড
ইনঅর্গানিক কম্পাউন্ড তার 9 গুণ বেশি আছে অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে। এবার দেখো ইনঅর্গানিক কম্পাউন্ড মেনলি কারা বসে আছে আর অর্গানিক কম্পাউন্ড মেনলি কারা বসে আছে? স্যার এদিকে ব্রেকিং ডাউন অফ সেল মেমব্রেন, এটা কি বললেন? এটা হচ্ছে হোমোজিনাইজেশন। হোমোজিনাইজেশন এটার মানে হলো কোষ পর্দাটাকে ভেঙে ফেলবো কিন্তু কোষাঙ্গাণুর কোনো ক্ষতি করব না, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এর মধ্যে অর্গানিক কম্পাউন্ডস কারা? তুমি দেখবে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই জায়গাগুলো, নিউক্লিওটাইড, এনজাইম, এরা সবাই হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে পড়ে। আর ইনঅর্গানিক কম্পাউন্ড হচ্ছে তোমার কাছে দেখবে ডিফারেন্ট টাইপ অফ ইনঅর্গানিক আয়ন যেগুলো আছে, ধরো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এরকম এটসেট্রা। এই ইনঅর্গানিক কম্পাউন্ড গুলো তোমার কাছে আছে। তাহলে ইনঅর্গানিক কম্পাউন্ড যতটা আছে তার 9 টাইমস গ্রেটার, তার থেকে 9 গুণ বেশি যে কম্পাউন্ডটা আছে সেটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। বোঝা গেল আশা করি। এবং দেখো এই যে টোটাল কম্পাউন্ড গুলো, টোটাল বায়োমলিকিউল গুলো যেটা একটা সেলের মধ্যে আছে, এই সমস্ত কালেকশনটাকে আমরা একসঙ্গে বলি সেলুলার পুল। পরীক্ষায় জানতে চাই, কোশ্চেন এসছে এখান থেকে, যে কালেকশন অফ অল বায়োমলিকিউল অফ আ সেল, এইটাকে আমরা বলি সেলুলার পুল, ঠিক আছে। কালেকশন অফ অল বায়োমলিকিউল ইন আ সেল দ্যাট ইজ নেমড অ্যাজ সেলুলার পুল। ক্লিয়ার সেলুলার পুল টার্মটা? যে একটা সেলের মধ্যে যত বায়োমলিকিউলের কালেকশন আছে সমস্ত কালেকশনকে আমরা একসঙ্গে বলি সেলুলার পুল। এবার এই যে টোটাল বায়োমলিকিউলের কন্টেন্টটা তোমার কাছে আছে, তার মধ্যে আমরা যদি অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাভেলেবিলিটি দেখি কতটা আছে সেটা, তাহলে আমরা যদি অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাভেলেবিলিটি বা অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাবান্ডেন্স, অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাবান্ডেন্স দেখি, আগে আমরা পড়েছিলাম সেটা অনলি উইথ রেসপেক্ট টু প্লান্ট সেল, তাই তো? এর আগে আমরা যখন মিনারেল নিউট্রিশনে পড়েছিলাম সেটা ছিল অনলি অন দ্য বেসিস অফ প্লান্ট সেল। এবার আমরা ওভারঅল দেখবো সব জায়গাতে, যে অ্যাকর্ডিং টু অ্যাবান্ডেন্স আমরা যদি দেখি যে কারো ক্ষেত্রে কিছু এলিমেন্ট এরকম আছে যারা 98% ওয়েট অফ টোটাল প্রোটোপ্লাজম। তাহলে টোটাল প্রোটোপ্লাজমের 98% ওয়েট নিয়ে আছে যে সমস্ত মলিকিউলগুলো, আমরা তাদেরকে বলি মেজর এলিমেন্ট। দিস আর দ্য মেজর এলিমেন্টস। আর যেটা খুব কম আছে, ধরো আমরা বলি 2% মতন, 2% ওয়েট অফ টোটাল প্রোটোপ্লাজম, তাকে আমরা বলি মাইনর অর ট্রেস এলিমেন্ট। আর আরো কিছু কম্পাউন্ড যেগুলো ভীষণ কম পরিমাণে আছে এবং আমরা তার পরিমাণটাকে খুব নেগলিজেবল ধরে নিই, দ্যাট ইজ 0.001% ওয়েট অফ টোটাল প্রোটোপ্লাজম, দ্যাট ইজ আল্ট্রা ট্রেস এলিমেন্ট, ঠিক আছে। দ্যাট ইজ আল্ট্রা ট্রেস এলিমেন্ট। তাহলে খুব সিম্পল, আমরা যদি বলি 98% ওয়েট অফ টোটাল প্রোটোপ্লাজম কে, সেটা মেজর এলিমেন্ট। 2% ওয়েট অফ টোটাল প্রোটোপ্লাজম নিয়ে আছে কে, মাইনর এলিমেন্ট বা ট্রেস এলিমেন্ট। আর 0.001% ওয়েট অফ টোটাল প্রোটোপ্লাজম নিয়ে আছে কে, আল্ট্রা ট্রেস এলিমেন্ট, ঠিক আছে। এবার দেখো মেজর এলিমেন্ট যারা 98% অফ টোটাল ওয়েট অফ প্রোটোপ্লাজম নিয়ে রেখেছে তারা কারা? দ্যাট ইজ মেনলি CHOPNS, তাই তো? CHOPNS। আর মাইনর এলিমেন্ট যারা 2% নিয়ে আছে তারা কারা? ইট ইনক্লুডস সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, আয়োডাইড, Fe2+, এই জায়গাগুলো।
আর আলট্রা ট্রেস এলিমেন্ট যারা ভীষণ কম পরিমাণে আছে 0.001% বা তার থেকেও কম ওয়েট অফ টোটাল প্রোটোপ্লাজম, দ্যাট ইজ Mn2 প্লাস, কোবাল্ট, জিঙ্ক, কপার, বোরন, ভ্যানাডিয়াম, মলিবডেনাম এটসেট্রা। তাহলে একটুখানি তোমরা অবশ্যই মনে রাখবে যে মেজর এলিমেন্ট কারা কারা পড়ছে, মাইনর এলিমেন্ট কারা কারা পড়ছে এবং আলট্রা ট্রেস এলিমেন্ট কারা কারা পড়ছে, তাদের মধ্যে কি কি আছে। বাহ, ভেরি গুড, ফারহানা ঠিকই বলেছো। এবার দেখো যারা মেজর এলিমেন্ট, ধরো CHO, তুমি জানো CHO এরা মিলে কার্বোহাইড্রেট তৈরি করে ফেলতে পারে, কারণ সুগারের মধ্যে আছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। আবার ধরো আমরা যদি CHOর সঙ্গে নাইট্রোজেন এবং সালফার নিয়ে নিই, তাহলে তারা আবার প্রোটিন তৈরি করে ফেলতে পারে। ওকে, তারা আবার প্রোটিন তৈরি করে ফেলতে পারে, কারণ নাইট্রোজেন এবং সালফার, হ্যাঁ সিলিকন আল্ট্রাট্রেস। তাহলে নাইট্রোজেন এবং সালফার এটাকে যখন আমরা অ্যাড করছি তখন তারা প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারছে। আবার দেখো ফসফরাসকে আমরা কোন জায়গাতে অ্যাড করছি, নিউক্লিক অ্যাসিড তৈরির জন্য আমরা অ্যাড করছি। তাহলে এই যে মেজর এলিমেন্ট যারা, তারা মেইনলি তোমার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এরকম স্পেসিফিক ম্যাক্রোমলিকিউলস যারা বা স্পেসিফিক অর্গানিক কম্পাউন্ড যারা, সেগুলো তৈরির জন্য রেসপন্সিবল। আর যারা মাইনর এলিমেন্ট বা আলট্রা ট্রেস এলিমেন্ট, তাদেরকে তাহলে তোমরা কোন কাজে লাগাবে? তোমরা সবাই শিখে গেছো, তোমরা নিশ্চয়ই বলতে পারবে। বলো দেখি, আমি কয়েকজনকে আনমিউটও করে দিচ্ছি। যে পটাশিয়াম, এটাকে আমরা কোন এনজাইমের কোফ্যাক্টর হিসেবে ব্যবহার করতে পারি পটাশিয়ামকে? তাহলে পটাশিয়ামকে আমরা কার কোফ্যাক্টর বলবো বলো? ভেরি গুড, পেপকাইনাস, পেপকাইনাস। তারপরে বলো ম্যাগনেসিয়ামকে কার কোফ্যাক্টর বলবো? ম্যাগনেসিয়াম হেক্সোকাইনেস, রুবিস্কো, রুবিস্কো, তাই তো, এই জায়গাগুলো। ক্লোরাইডকে কার কোফ্যাক্টর বলবে? অ্যামাইলেজ। আয়রনকে কার কোফ্যাক্টর বলবে? ক্যাটালেজ ক্যাটালেজ আর আর ওই একোনাইটেজ। ভেরি গুড, একোনাইটেজ। তারপর বলো Mn2 প্লাসকে কার কোফ্যাক্টর বলবে? Mn2 প্লাসকে কার কোফ্যাক্টর বলবে? আর্জিনেজ। আর্জিনেস। তারপর বলো মলিবডেনাম কার কোফ্যাক্টর বলবে? নাইট্রোজেনেজ নাইট্রোজিনেস। জিঙ্ক কে কার কোফ্যাক্টর বলবে? কার্বনিক অ্যানহাইড্রেস वेरी गुड। Cu2 प्लस के कार कोफैक्टर बोलबे कॉपर के? টাইরোসিনেজ আর সাইটোক্রোম অক্সিডেজ। সাইটোক্রোম অক্সিডেজ, তাই তো, সাইটোক্রোম অক্সিডেজ। ভেরি গুড। তাহলে আমরা ট্রেস এলিমেন্ট এবং আল্ট্রা ট্রেস এলিমেন্ট তাদেরকে মেইনলি রেখে দিচ্ছি ফর এনজাইম অ্যাক্টিভেশন, ফর এনজাইম অ্যাক্টিভেশন। বোঝা গেল? বোঝা গেল? ক্লিয়ার এভরিবডি? নেক্সট। এবার দেখো এই যে কম্পাউন্ড গুলোকে তুমি পেলে, এই কম্পাউন্ড গুলোকে ধরো কার্বোহাইড্রেটের মধ্যে আছে, প্রোটিনের মধ্যে আছে, ফ্যাটের মধ্যে আছে। তাহলে এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটকে তুমি সেলের মধ্যে থেকে পাবে কিভাবে? তাহলে তোমাকে আমি প্রথমে বললাম যে সেলটাকে যতক্ষণ না পর্যন্ত তুমি তার হাইলোপ্লাজম পার্টে যাবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে পাচ্ছ না। তাহলে আমরা কি করলাম, আমাদের কাছে সেল আছে, ধরো যে কোনো একটা স্ট্রাকচার তার মধ্যে সেল আছে, যেমন আমি ধরলাম পিস অফ ভেজিটেবল, তার মধ্যে সেল আছে তো, একটা ভেজিটেবল কিছু ছোট্ট একটা টুকরো নিলে সেল আছে। আবার ধরো আমি যদি বলি একটা পিস অফ লিভার, কোন একটা অ্যানিমালের একটা লিভারের টুকরো দিলাম, তার মধ্যে সেল আছে। তাহলে এই সেলগুলোকে বা এই পিস অফ লিভারকে
আমরা একটা টেস্ট টিউবের মধ্যে রাখলাম, যে টেস্ট টিউবের মধ্যে একটা অ্যাসিড আছে, অ্যাসিডটার নাম হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। কি তার নাম বলো? ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড। এর নাম ট্রাই ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। বোঝা গেল? এই ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আমরা যেমন রান্নাঘরে হামালদিস্তা থাকে মর্টার অ্যান্ড পেসেল, তেমনি ল্যাবের মধ্যেও এই সেল গ্রিন্ডিং করার জন্য হামালদিস্তা আছে, মর্টার অ্যান্ড পেসেল আছে। তাহলে সেটাকে ল্যাবের মধ্যে যে মর্টার অ্যান্ড পেসেল আছে সেটা দিয়ে তুমি তাকে কি করলে? গ্রাইন্ডিং করলে, চূর্ণ করলে, গ্রাইন্ডিং করলে। তারপর গ্রাইন্ডিং করার পর যে স্ট্রাকচারটা পাবে, বলো এটাকে গ্রিন্ড করার পর আমরা একটা থিক স্লারি পাবো। কি পাবো আমরা? একটা থিক স্লারি পাবো। এই থিক স্লারিটাকে যদি আমরা কটনের মধ্যে দিয়ে পাস করাই, তাহলে পাস করলে বলো তো ফিল্ট্রেশন করলে তুমি দুটো স্ট্রাকচার পাবে না? একটা পার্ট যেটা ছাকনির মধ্যে দিয়ে বেরিয়ে চলে আসলো, দ্যাট ইজ ফিল্ট্রেট, আর একটা পার্ট যেটা ছাকনিতে আটকে গেল, তার নাম রিটেন্টেড। তাহলে কটনের মধ্যে দিয়ে পাস করালে আমরা দুটো পার্ট পাবো, একটা পার্টকে আমরা বলি ফিল্ট্রেট, আর একটা পার্টকে আমরা বলি রিটেন্টেড। আরো সহজভাবে বললে এরকম দাঁড়ায়, বলতো যেটা ফিল্ট্রেট তার মানে সেই পার্টটা অ্যাসিডে দ্রবীভূত হয়ে গেছে তো, আর যেটা রিটেন্টেড সেই পার্টটা অ্যাসিডে দ্রবীভূত হয়নি। তাহলে ফিল্ট্রেটকে আমরা বলি অ্যাসিড সলিউবল। ভেরি গুড, সলিউবল পুল অথবা অ্যাসিড সলিউবল ফ্র্যাকশন। আর রিটেন্টেডকে আমরা বলি অ্যাসিড ইনসলিউবল। ভেরি গুড, অ্যাসিড ইনসলিউবল পুল অথবা অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশন। আবার দেখো এটা কটনকে ভেদ করে চলে এসছে, তার মানে তুমি বলতে পারো এরা ছোট মলিকিউল, স্মলার মলিকিউল। হ্যাঁ, তাহলে যারা অ্যাসিড সলিউবল পুলে যাদেরকে পাবে দে আর দা স্মলার মলিকিউলস, দে আর দা স্মলার মলিকিউলস। আর রিটেন্টেড এর মধ্যে যাদেরকে পাবে তারা লার্জার মলিকিউল। লার্জার মলিকিউলস, দে আর দা লার্জার মলিকিউলস। তাহলে একটা জিনিস ভেবে দেখো, স্মলার লার্জার এভাবে কি কোনোদিনও আমরা কনসেপ্ট নিতে পারি? স্মলার লার্জার, তাহলে কতটা স্মলার কতটা লার্জার বলতে হবে। স্মলার মানে দেখবে এখানকার মলিকিউলগুলোর মলিকুলার ওয়েট less than 1000 Dalton. বা লেস দেন 800 কিলো ডাল্টন, ডাল্টন নয় কিলো ডাল্টন। ওকে, তাহলে লেস দেন 800 কিলো ডাল্টন। ওকে, আর যারা লার্জার মলিকিউল তারা হচ্ছে গ্রেটার দেন 800 কিলো ডাল্টন। তাহলে এবার একটা মোটামুটি আইডিয়া পাওয়া গেল যে বড় মানে কত বড়, ছোট মানে কত ছোট। তাহলে যারা স্মলার মলিকিউল তাদের মলিকুলার ওয়েটটা কত থেকে কম হবে বলো? 800 কিলো ডাল্টন। 800 কিলো ডাল্টন। আর যারা লার্জার মলিকিউল তার থেকে বেশি। এবার যারা স্মলার মলিকিউল তার মানে ডেফিনেটলি তুমি তাদেরকে মোনোমেরিক ফর্মে পাচ্ছ বলেই তো তারা স্মলার, মোনোমেরিক। আর এখানে তুমি ম্যাক্সিমালি যাদেরকে পাবো তারা হচ্ছে পলিমার, পলিমার। তাহলে যেটা ছোট মলিকিউল বলো তো তুমি কি তার নাম বায়ো মাইক্রো মলিকিউল দিতে পারো? আর যেটা লার্জার মলিকিউল তার নাম বায়ো ম্যাক্রো। ভেরি গুড, এর নাম হয়ে গেল বায়ো ম্যাক্রো মলিকিউল। তাহলে মোনোমার ফর্মে কারা বলো? বায়ো মাইক্রো মলিকিউল কারা? আমি যদি সুগারের ক্ষেত্রে দেখি তাহলে মোনোমার কে? মনোস্যাকারাইড। কিংবা কিছুটা মনোস্যাকারাইড জুড়ে তৈরি করতে পারে অলিগোস্যাকারাইড। তাহলে অলিগোস্যাকারাইডটাও কার মধ্যে পড়বে? বায়ো মাইক্রো মলিকিউলের মধ্যে। তারপর দেখো অ্যামাইনো অ্যাসিড, ভেরি গুড, অ্যামাইনো অ্যাসিড। তারপর বলো নিউক্লিও নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড সবাই পড়বে এর মধ্যে। আবার দেখো মনোস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইডকে জুড়ে যখন পলিমার বানাবো তখন সেটা কি হয়ে যাবে? পলিস্যাকারাইড। তাহলে যেই না পলিস্যাকারাইড তৈরি হলো তখন সেটা কার মধ্যে পড়বে? বায়ো ম্যাক্রো মলিকিউল না মাইক্রো মলিকিউল? ম্যাক্রো মলিকিউল। তাহলে মনোস্যাকারাইড অলিগোস্যাকারাইডকে ফিল্ট্রেশন প্রসেসে পাবে কোথায় খুঁজে? অ্যাসিড সলিউবল পুলে, অ্যাসিড সলিউবল পুলে। আর যদি বলে পলিস্যাকারাইডকে খুঁজতে গেলে তোমাকে কোথায় যেতে হবে? অ্যাসিড ইনসলিউবল পুলে। ভেরি গুড, অ্যাসিড ইনসলিউবল পুলে। নেক্সট অ্যামাইনো অ্যাসিডগুলোকে
বললাম মনোস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইড এদেরকে খুঁজে পাবে অ্যাসিড সলিউবল পুলে, আর পলিস্যাকারাইড তো পলিমার, তাই একে তুমি খুঁজে পাবে অ্যাসিড ইনসলিউবল পুলে। ওকে, নেক্সট, অ্যামাইনো অ্যাসিডকে জুড়ে আমরা তৈরি করব কি? প্রোটিন। তাহলে প্রোটিন হচ্ছে একটা বায়ো ম্যাক্রোমলিকিউল। আবার বলো তো, এনজাইম এক ধরনের বিশেষ টাইপ অফ প্রোটিন তো, তাহলে এনজাইম Yes, sir. এরাও হচ্ছে বায়ো ম্যাক্রোমলিকিউল, যাদেরকে তুমি পাবে অ্যাসিড ইনসলিউবল পুলে। নিউক্লিওটাইড গুলোকে জুড়ে দাও, কি তৈরি হবে? নিউক্লিক অ্যাসিড। ভেরি গুড, তাহলে এদেরকে জুড়ে দিলে তৈরি করলাম নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড যদি তৈরি হয় তাহলে তুমি বলবে যে এটা একটা বায়ো ম্যাক্রোমলিকিউল। তবে দেখো একটা জিনিসকে আমরা এখানে খুঁজে পাচ্ছি না, কার্বোহাইড্রেট পেলাম, প্রোটিন পেলাম, ফ্যাটকে দেখছি না, না? ভেরি গুড। তাহলে আমি যদি তোমায় বলি যে Fat insoluble. ফ্যাটের মলিকুলার ওয়েট আমি তোমাকে বলে দিচ্ছি, দিস ইজ লেস দ্যান 800 কিলোডালটন। তাহলে যদি ফ্যাটের মলিকুলার লেস দ্যান 800 কিলোডালটন হয় তাহলে এটা বায়ো ম্যাক্রোমলিকিউল না মাইক্রোমলিকিউল? Sir, full screen দেখা যাচ্ছে Micro. না। মাইক্রোমলিকিউল। কোথায় পাওয়া উচিত? Soluble. কিন্তু দেখো তুমি Acid ফ্যাটকে soluble. পাবে, তুমি Insoluble ফ্যাটকে পাবে আছে। অ্যাসিড ইনসলিউবল পুলে, অ্যাসিড ইনসলিউবল পুলে। কারণ দেখো ফ্যাট এমনিতেই স্মলার মলিকিউল, কিন্তু ফ্যাট মলিকিউল বলতো প্রথমে তাকে আমরা ছোট ছোট করে পিস পিস করে কাটলাম, পিস পিস করে কাটাটাকে কি বলি? ইমালসিফিকেশন। ডাইজেশন অ্যাবজর্পশন পড়ে ফেলেছো তোমরা, ইমালসিফিকেশন, তাই তো? তাহলে ফ্যাটকে ইমালসিফিকেশন করলে, ইমালসিফিকেশন যখন করা হবে, ইমালসিফিকেশনের পরে সেটা বলতো প্রোটিন বা অন্যান্য মলিকিউলের সঙ্গে জুড়ে মিশেল ফর্মে থাকবে কিনা, কিংবা কাইলোমাইক্রন ফর্মে থাকবে কিনা? তাহলে ফ্যাট প্রেজেন্ট ইন মিশেল অর কাইলোমাইক্রন ফর্মেশন। তাহলে যদি মিশেল বা কাইলোমাইক্রন ফর্মেশনে থাকে তাহলে স্ট্রাকচারটা এখন ছোট থাকলো না বড় হয়ে গেল? অনেক বড় হয়ে গেল অনেক। বড় হয়ে গেছে। যদি স্ট্রাকচারটা অনেক বড় হয়ে যায় তাহলে তাকে কি তুমি আর এখন অ্যাসিড ইনসলিউবল পুলে পাবে না সলিউবল পুলে পাবে? ইনসলিউবল। তাহলে আবার বলি ফ্যাটের মলিকুলার ওয়েট যদিও 800 কিলোডালটন বা তার থেকে কম, তাই অ্যাকর্ডিং টু মলিকুলার ওয়েট তাকে বায়ো মাইক্রোমলিকিউল বলা উচিত। বাট ফ্যাট মলিকিউল গুলো যেহেতু মিশেল এবং কাইলোমাইক্রন ফর্মেশন করে থাকে, সো ভাই দে আর ক্রিয়েটিং আ বাল্কি স্ট্রাকচার, দে আর ক্রিয়েটিং আ লার্জ স্ট্রাকচার, সো বিকজ অফ দিস স্ট্রাকচার দে আর প্রেজেন্ট ইন অ্যাসিড ইনসলিউবল পুল। তাহলে ওই জন্য আমরা ফ্যাট যদিও স্মলার মলিকিউল তবু আমরা তাকে বায়ো ম্যাক্রোমলিকিউল বলেই ডাকি, বায়ো ম্যাক্রোমলিকিউল বলেই ডাকি। আবার যদি পরীক্ষায় এরকম প্রশ্ন দেয় যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ট্রু বায়ো ম্যাক্রোমলিকিউল, 1 নম্বর অপশন পলিস্যাকারাইড, 2 প্রোটিন, 3 নিউক্লিক অ্যাসিড, 4 লিপিড, কি হবে আনসার? লিপিড। তার কারণ সে অ্যাসিড ইনসলিউবল পুলে আছে মানেই যে ম্যাক্রোমলিকিউল, প্রকৃত ম্যাক্রোমলিকিউল তা নয়, কারণ তার মলিকুলার যে দেখো সেটা অনেক কম। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো এই যে মলিকিউল গুলো সেগুলো তোমার বডিতে, আমাদের বডিতে তার রিলেটিভ অ্যাবান্ডেন্স কতটা কি আছে? এনসিইআরটি চার্ট পরীক্ষায় থেকে প্রশ্ন আসে। সব থেকে বেশি তুমি যে মলিকিউলটাকে আমাদের বডিতে পাবে দ্যাট ইজ ওয়াটার, তাই না? এ নিয়ে কোনো সন্দেহ নেই। ওয়াটার কত পার্সেন্ট? মোটামুটি 70 থেকে 90%। থেকে 70%, ঠিক আছে, কোন কোন জায়গাতে বেশি মেনশন করতেই পারে। সো আমরা ওভারঅল 70% নিয়ে নিই। এর পরেই দেখবে যে মলিকিউলটা সব থেকে বেশি আছে, কে সেটা? প্রোটিন, ঠিক আছে। আমি বলি প্রোটিন কথাটা বলতে গিয়ে দেখবে তোমার মনে আসছে প্রোটেন, তাই না? তাহলে কত ডিজিট, কত সংখ্যার কথা মনে আসছে? 10। তার মানে এটা 10 to 15%, ঠিক আছে। প্রোটেন 10 মানে 10 to 15%। এবার দেখো এন দিয়ে শেষ হয়েছে, তাহলে এরপরে কে আছে? নিউক্লিক অ্যাসিড। ভেরি গুড, নিউক্লিক অ্যাসিডস। নিউক্লিক অ্যাসিড দেখো অ্যাসিডে 1 2 3 4 5, নিউক্লিক অ্যাসিড নিউক্লিক 1 2 3 4 5 6 7, তাহলে এটা হচ্ছে 5 to 7%। বোঝা গেল? তাহলে নিউক্লিক অ্যাসিড কত পার্সেন্ট? 5 to 5 to 7%। আবার দেখো নিউক্লিক সি দিয়ে শেষ হয়েছে, নিউক্লিক কার্বোহাইড্রেট। তাহলে তারপরে
কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটের প্রথম এটাকে যদি সিলেবল করে পড়ি তাহলে কি হবে, কার্বোহাইড্রেট। তাহলে প্রথমে কার যদি আসে, সেই কারের মধ্যে কতগুলো ডিজিট আছে, কতগুলো লেটার আছে? 3টে। তাহলে এটা হচ্ছে 3%। 3%। তারপরে আছে 2%, তারপরে আছে 1%। 2%টা হচ্ছে লিপিড, 1%টা হচ্ছে আয়ন্স। ওকে, বলো একদম মনে থাকবে তোমাদের। ওয়াটার কত পার্সেন্ট? টেল মি, ওয়াটার কত পার্সেন্ট? 65 to 70. 70%। প্রোটিন কত পার্সেন্ট? 10 মানে 10 মানে 10 to 15। 10 to 15। এন দিয়ে শেষ হয়েছে, তারপরে নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডের 5 to 7. এর মধ্যে আছে 5টা লেটার, নিউক্লিকের মধ্যে আছে 7টা লেটার, তাহলে এটা 5 to 7%। তারপরে নিউক্লিকটা সি দিয়ে শেষ হয়েছে, নিউক্লিকটা সি দিয়ে শেষ হয়েছে, তাহলে সি ফর কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটের কারের মধ্যে 3টে লেটার, তাই এটা 3%। তারপর 2% লিপিড, 1% আয়ন। ঠিক আছে, ওকে স্যার। ওকে। তাহলে কার্বোহাইড্রেট শেষ করেছি, তারপরে স্ক্রিনটাকে দেখো একটু লায়ন, উপরে তুল, নিচে নামান না। তারপরে আয়ন। এটা স্যার আরেকটু আরেকটু এই জায়গাটা ঠিক আছে। ওকে। তাহলে কোনটা কত পার্সেন্ট মনে হয় তোমাদের মুখস্থ হয়ে গেল। এবার এতক্ষণে তুমি দেখো সমস্ত অর্গানিক কম্পাউন্ড গুলোকে পেয়ে গেছো, তাই না? সমস্ত অর্গানিক কম্পাউন্ড গুলোকে তুমি পেয়ে গেলে, কিন্তু আমার হাতে এখনো ইনঅর্গানিক কম্পাউন্ড গুলো সেইভাবে নেই। তাহলে ইনঅর্গানিক কম্পাউন্ড গুলোকে পাওয়ার জন্য আমার কাছে আবার একটা প্রসেস আছে। কি সেই প্রসেসটা? আচ্ছা, তার আগে বলো, আমরা যদি হিউম্যান বডিটাকে অ্যানালিসিস করি, আমরা যদি হিউম্যান বডিকে অ্যানালিসিস করি আর তার সঙ্গে সঙ্গে আর্থ ক্রাস্টকে অ্যানালিসিস করি, তাহলে হিউম্যান বডি এবং আর্থ ক্রাস্ট এই দুটো জায়গাতে আমরা কি সিমিলার টাইপ অফ কম্পাউন্ড পাবো নাকি ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ড পাবো? সিমিলার পাবো। সিমিলার, কিন্তু ডিফারেন্সটা কোথায়? কোন মলিকিউলকে, কোন একটা স্পেসিফিক বায়োমলিকিউলকে আমরা পাবো আমাদের বডিতে বেশি, আর্থ ক্রাস্টে কম। আবার এরকম পাবে অ্যাবান্ডান্সটা আলাদা পাবে, তাই না? তাহলে এরকম একটা স্টেটমেন্ট পরীক্ষায় জানতে চাই, যেটা কারেক্ট স্টেটমেন্ট আর রং স্টেটমেন্ট, যে হিউম্যান বডি and earth crust মিউট করো গো। human body and earth crust are composed of similar biomolecules, but differences in their abundance, তাই তো? তাহলে কম্পোজিশনটা সিমিলার, কিন্তু আমরা দেখব তাদের অ্যাবান্ডেন্সটা আলাদা। তাহলে হিউম্যান বডি অ্যান্ড আর্থ ক্রাস্ট সিআরইউএসটি আর কম্পোজড অফ সিমিলার বায়োমলিকিউল বাট ডিফারেন্সেস ইন দেয়ার অ্যাবান্ডেন্স। যেমন ধরো আমি তোমায় যদি বলি হাইড্রোজেন, ওকে, কোথায় বেশি? তাহলে হাইড্রোজেন হিউম্যান বডিতে বেশি। কার্বন হিউম্যান বডিতে অনেক বেশি, হিউম্যান বডিতে অনেক বেশি। অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো সব হিউম্যান বডিতে অনেক বেশি। সালফার বডি, হিউম্যান বডি, ভেরি গুড, হিউম্যান বডিতে বেশি। আবার যদি তুমি নিয়ে নাও সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, এদের সবাইকে আবার দেখো এরা কোথায় বেশি? আর্থ ক্রাস্টে বেশি। তাহলে মনে রাখবে যে কোন কোন স্ট্রাকচার গুলোকে আমরা আর্থ ক্রাস্টে বেশি পাবো, কোন কোন জায়গাগুলো হিউম্যানে বেশি পাবো। অন্তত এই কটা জায়গা মনে রাখবে, কারণ তোমার এনসিইআরটি এইটুকু জায়গাকে কভার করেছে। তাহলে CHONS, তাই তো? CHONS, কন তার সঙ্গে এস, এটা হচ্ছে হিউম্যান বডিতে বেশি, ঠিক আছে? আর সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন,
এরা আর্থ ক্রাস্টে বেশি, হিউম্যানের বডিতে রিলেটিভলি অনেক কম। এবার যে প্রশ্নটাতে আসছিলাম যে ইনঅর্গানিক কম্পাউন্ড গুলোকে পাবো কিভাবে, তাহলে অর্গানিক কম্পাউন্ড যারা তারা সবাই তো মেইনলি কার্বন কার্বন কম্পাউন্ড, তাই না? কার্বন কার্বন স্কেলেটন দিয়ে তৈরি যারা অর্গানিক কম্পাউন্ড। নামান তো ওকে, বলবে কোথায়? হয়ে গেছে। বাহ, তাহলে তোমার কাছে সেল আছে, সেলের যে ওয়েটটা, এর মধ্যে যেহেতু সাইটোপ্লাজম আছে, তাহলে এই ওয়েটটাকে তুমি ড্রাই ওয়েট বলবে না ওয়েট ওয়েট বলবে? ওয়েট ওয়েট, তাই তো? এবার হিট দিলে ওয়াটার ইভাপোরেশন হয়ে গেল, ওয়াটার ইভাপোরেশন হয়ে গেল। এখন যে স্ট্রাকচারটা পড়ে থাকলো সেটা ড্রাই ওয়েট না ওয়েট ওয়েট? ড্রাই ওয়েট। ড্রাই ওয়েট। এবার এটাকে পুড়িয়ে দাও, বার্ন করো, অক্সিডাইজ করো, এটাকে বার্নিং করো, অক্সিডেশন করো। তাহলে যদি এটা অক্সিডেশন করে, তাহলে বলো তো এর মধ্যে যত কার্বন কার্বন স্কেলিটন আছে সবাই এই অক্সিডেশনের সময় অক্সিজেনকে নিয়ে ইন দা ফর্ম অফ কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে তো অর্গানিক কম্পাউন্ড গুলো? হ্যাঁ স্যার। অর্গানিক কম্পাউন্ড গুলো বেরিয়ে গেল। আর যেগুলো পড়ে থাকলো তারা সবাই হচ্ছে ছাই, তাই তো? যারা পড়ে থাকলো সবাই হচ্ছে ছাই, ঠিক আছে, অ্যাশ। তাহলে এবার দেখো এই ছাইয়ের মধ্যে আমরা কি পাবো? সব ইনঅর্গানিক কম্পাউন্ড। তাহলে এই ছাইয়ের মধ্যে তুমি পাবে ইনঅর্গানিক কম্পাউন্ড। পরীক্ষায় জানতে চাই যে আমরা যদি ইনঅর্গানিক কম্পাউন্ড সালফেট এবং ফসফেট, ইনঅর্গানিক কম্পাউন্ড পরীক্ষায় কোশ্চেন দিল যে ইনঅর্গানিক কম্পাউন্ড সালফেট ফসফেট এগুলোকে পাবো কোথায়? আনসার কি হবে? অ্যাসিড সলিউবল। ভেরি গুড। তাহলে সালফেট ফসফেট যারা আছে এইগুলোকে কিন্তু আমরা আবার পেয়ে যাব কোন জায়গাতে? ওই যে অ্যাসিড সলিউবল পুল পেয়েছিলাম, বায়ো মাইক্রোমলিকিউল গুলোকে যেখানে পেয়েছিলাম সেই অ্যাসিড সলিউবল পুলে। তাহলে ম্যাক্সিমাম ইনঅর্গানিক কম্পাউন্ড গুলোকে আমরা পাবো অ্যাশের মধ্যে, ছাইয়ের ভেতরে। তবে সালফেট ফসফেট এই যে ইনঅর্গানিক কম্পাউন্ড গুলো আছে সেই কম্পাউন্ড গুলো কোথায় আছে বলো? অ্যাসিড সলিউবল পুলে। ক্লিয়ার? প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসে যেটুকু জায়গা পড়লাম আমরা। ক্লিয়ার হয়েছে এভরিবডি? স্যার স্ক্রিনটা একটু উপরের দিকে ওঠান। বলবে কোথায়? হ্যাঁ এখানটা এখানটা। ঠিক আছে, হয়ে গেছে। এবার এই যে কম্পাউন্ড গুলোকে পেলে তুমি তাদেরকে আইসোলেশন করবে কিভাবে, সেপারেশন করবে কিভাবে? তাহলে এতক্ষণ অ্যানালিসিস করলে কিভাবে আমি তাদেরকে আলাদা করতে পারি বা কিভাবে আমি তাদেরকে সেল থেকে বাইরে বের করতে পারি একটা জায়গায়? এবার তুমি যদি প্রত্যেকের স্ট্রাকচারাল অ্যানালিসিস করতে চাও তাহলে তার জন্য প্রত্যেককে আলাদা আলাদা ভাবে সেপারেশন করতে হবে। তাহলে সেপারেশন অফ বায়োমলিকিউল। তাহলে বায়োমলিকিউল গুলোকে যখন তুমি সেপারেশন করবে তার জন্য কি কি টেকনিক আমরা অ্যাপ্লাই করি? এক, জেল ইলেকট্রোফরেসিস। ভেরি গুড, জেল ইলেকট্রোফোরেসিস, জেল ইলেকট্রোফোরেসিস। দুই, সল্টিং আউট। ভেরি গুড, ওটাও ঠিক, ক্রোম্যাটোগ্রাফি। দুই হচ্ছে ক্রোম্যাটোগ্রাফি। তিন হলো সল্টিং আউট। চার হলো ডায়ালিসিস। তাহলে জেল ইলেকট্রোফোরেসিস, ক্রোম্যাটোগ্রাফি, সল্টিং আউট এন্ড ডায়ালিসিস। ঠিক আছে, বলো হোয়াট ডাজ ইট মিন বাই জেল ইলেকট্রোফোরেসিস? কাকে আমরা বলবো জেল ইলেকট্রোফোরেসিস? ডিএনএ কে স্যার এবার দিয়ে একটা জেল আচ্ছা। ব্লকে ইলেকট্রিসিটি দিয়ে পার্টিকেলের মুভমেন্ট। একজন বললে ডিএনএ, একজন বললে অ্যাগার, এই দুটো শব্দ শুনতে পেলাম। দেখো ফোরেসিস মিন্স কি বলো? ফোরেসিস মানে ছিদ্র। পোর মানে ছিদ্র, ঠিক আছে। ফোরেসিস মানে মুভমেন্ট, ফোরেসিস মানে মুভমেন্ট, ওকে। ইলেকট্রো ফর ইলেকট্রোড,
ইলেকট্রোড, তাহলে ইলেকট্রোড মানে কি অ্যানোড ক্যাথোড, আর ইলেকট্রোডের দিকে মুভমেন্ট যদি করতে হয় তার মানে বলো তো তোমাকে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করতে হবে না হবে না? হবে। হবে। ভেরি গুড। জেল মানে এটা একটা সেমি সলিড মিডিয়াম। এটা জেল ব্লক আছে। ভেরি গুড, এটা একটা জেল ব্লক, সেমি সলিড মিডিয়াম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যোগ করলে, যে মুভমেন্ট অফ সামথিং, কাউকে একটা তুমি মুভমেন্ট করাবে, কার মধ্যে দিয়ে? এই সেমি সলিড জেল ব্লকের মধ্যে দিয়ে। কোন দিকে মুভমেন্ট করাবে? ইলেকট্রোডের দিকে মুভমেন্ট করাবে। তাহলে ইলেকট্রোডের দিকে যদি মুভমেন্ট করাতে হয় তার মানে তাকে চার্জ পার্টিকেল হতে হবে না হবে না? নইলে ইলেকট্রোড চিনবে কি হবে। করে? চার্জ পার্টিকেল হবে। ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসলাম যে মুভমেন্ট অফ কেমন পার্টিকেল? চার্জ পার্টিকেল। Movement of charged particle through gel block towards the electrode. কখন? When electricity is applied. ওকে, বুঝতে পেরেছো? তাহলে জেল ইলেকট্রোফোরেসিস ক্লিয়ার? তাহলে জেল ইলেকট্রোফোরেসিসের মধ্যে দিয়ে তুমি যখন মুভমেন্ট করাবে, দেখো তোমরা পড়বে আরো ডিটেইলে জেল ইলেকট্রোফোরেসিস, আমি একদমই জেল ইলেকট্রোফোরেসিসের মধ্যে যাব না। তাহলে এই দিকটা যেদিকে স্যাম্পল লোড আছে সেদিকে তোমরা জানো নেগেটিভের সঙ্গে অ্যাড করা হয়, কারণ ডিএনএ আরএনএ নেগেটিভলি চার্জড। এই দিকটাকে পজিটিভের সঙ্গে অ্যাড করা হচ্ছে, তাহলে তাকে টানবে এদিক থেকে এদিকে টানবে, তাই তো, ডিএনএ কে বা আরএনএ কে। কারণ ডিএনএ আরএনএ কে ইলেকট্রোফোরেসিস কেন করা যাবে বলো? ডিএনএ আরএনএ কে ইলেকট্রোফোরেসিস কেন করা যাবে? এটা ডিএনএ আর চার্জ চার্জ পার্টিকেল। চার্জ পার্টিকেল, তাই ডিএনএ চার্জ কি? নেগেটিভ। মাইনাস। নেগেটিভ, কারণ ফসফেট আছে তাই। তাহলে বলো তো ডিএনএ চার্জ যদি নেগেটিভ হয় তাহলে আরএনএ চার্জ কি? নেগেটিভ। নেগেটিভ। কেন নেগেটিভ বলো? তার কারণ ডিএনএ নেগেটিভ চার্জটা কিসের জন্য? ফসফেটের জন্য, ফসফেটের জন্য। আর ডিএনএ এর সঙ্গে আরএনএ এর ফসফরাসের জন্য, ফসফেটের জন্য। আর ডিএনএ এর সঙ্গে আরএনএ এর পেন্টোজ সুগার ঘটিত পার্থক্য আছে, নাইট্রোজেন বেস ঘটিত পার্থক্য আছে, কিন্তু ফসফেট ঘটিত কোনো পার্থক্য আছে না স্যার। তাহলে ফসফেট না। ঘটিত পার্থক্য যদি না থাকে তাহলে এর ফসফেট নেগেটিভ চার্জ প্রোভাইড করছিল, ওকেও ফসফেট নেগেটিভ চার্জ প্রোভাইড করছে, তাহলে ডিএনএ এন্ড আরএনএ বোথ আর নেগেটিভলি চার্জড। আর যেহেতু চার্জড পার্টিকেল তাহলে তাকে ইলেকট্রোফোরেসিস করানো যাবে। প্রশ্ন হচ্ছে তুমি তাদেরকে আলাদা করবে কিসের বেসিসে? দেখো যে যত ছোটখাটো সে তত বেশি মুভমেন্ট করবে, আর যে যত বড় সড়ো মোটা সোটা বেশি একটু আমার মতো সে তত কম মুভমেন্ট করবে, সে নড়তে পারবে না খুব একটা বেশি। তাহলে এটাকে আমরা আলাদা করলাম দেখো অন দ্য বেসিস অফ দেয়ার মলিকিউলার ওয়েট, অন দ্য বেসিস অফ দেয়ার মলিকিউলার ওয়েট। তাহলে জেল ইলেকট্রোফোরেসিসে আমরা বলতে পারি এখানে বেসিসটা হলো সাইজ অফ আ মলিকিউল, অথবা তুমি বলতে পারো দেয়ার মলিকুলার ওয়েট। নেক্সট, ক্রোমাটোগ্রাফি কি? হাজারটা ধরনের ক্রোমাটোগ্রাফি আছে। আমরা ধরো কোনো একটা স্পেসিফিক ক্রোমাটোগ্রাফি নিচ্ছি যেখানে ম্যাক্সিমালি প্রথম যখন ক্রোমাটোগ্রাফি নিয়ে আমরা কাজ করি সেখানে তাদেরকে আমরা আলাদা করেছি অন দ্য বেসিস অফ দেয়ার পোলারিটি। তাহলে ক্রোমাটোগ্রাফিকে আমরা কিসের বেসিসে আলাদা করেছি? পোলারিটি। ধরো কোনো একটা মিক্সচার আছে, যে মিক্সচারে দুটো মলিকিউল আছে, একটা মলিকিউলের পোলারিটি বেশি একটা মলিকিউলের পোলারিটি কম, তাহলে সেই মলিকিউল দুটোকে সেপারেশনের জন্য আমরা ক্রোমাটোগ্রাফির সাহায্য নিতে পারি না পারি না? পারি। সাহায্য নিতে পারি। ভেরি গুড। নেক্সট চলে এসো সল্টিং আউট। কি জিনিস সল্টিং আউট? সল্টিং আউট আরেকবার বলুন তো। কোনটা বলবো বলো? ক্রোমাটোগ্রাফি। এই একটা পেপার, হ্যাঁ আমি এই ক্রোমাটোগ্রাফিটার নাম নিচ্ছি পেপার ক্রোমাটোগ্রাফি। ওয়েট ওয়েট ওয়েট, শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। ওকে ওকে। হ্যাঁ স্যার। হ্যাঁ লোড বাচ্চা। শেডিং হয়ে গেছিল। চলো
তাহলে ধরো আমরা পেপার ক্রোমাটোগ্রাফিটাকে নিচ্ছি। লেটস টেক ক্রোমাটোগ্রাফি করতে গেলে তোমার একটা এরকম স্টেশনারি ফেজ লাগে। ধরো এটা একটা পেপার, স্টেশনারি ফেজ এবং স্টেশনারি ফেজটাকে ধরো আমরা নিলাম পোলার, আর এইটাকে আমরা একটা লিকুইডের মধ্যে রাখলাম, বা এর মধ্যে দিয়ে আমরা একটা লিকুইড চালালাম, তাকে আমরা বলি মোবাইল ফেজ। ঠিক আছে, তাহলে এর মধ্যে দিয়ে মোবাইল ফেজ মুভ করছে। তাহলে এই একটা পয়েন্ট আছে, এখান থেকে রেসটা শুরু হবে এই জায়গা থেকে। তাহলে এখানে দেখো মোবাইল ফেজটা মুভ করছে এর মধ্যে দিয়ে। ঠিক আছে, একটা লিকুইড। সো দিস ইজ মোবাইল ফেজ। এবং জেনারেলি এই যে মোবাইল ফেজটা, এটা হচ্ছে একটা নন পোলার স্ট্রাকচার। এবার তুমি এই জায়গা থেকে একটা মিক্সচার দিয়েছো যেখানে এ প্লাস বি আছে এর মধ্যে, যার মধ্যে এ পার্টটা হচ্ছে এর পোলারিটি অনেক বেশি। ধরো এটা একটা পোলার পার্ট, এটা একটা নন পোলার পার্ট, বা এর পোলারিটি রিলেটিভলি অনেক কম। ঠিক আছে, তাহলে দেখো এটা যেটা স্টেশনারি ফেজ এর মধ্যে দিয়ে তো মুভ করছে, যেটা নন পোলার এখানে মোবাইল ফেজটাও নন পোলার। তাহলে নন পোলার স্ট্রাকচারটা এই নন পোলার যে মোবাইল ফেজ তাতে ডিসলভ করবে, এবং স্টেশনারি ফেজ যেটা পোলার এ তার সঙ্গে কোনো ইন্টারাকশন করবে না। তার মানে বলতো যেটা নন পোলার স্ট্রাকচার তার মুভমেন্টটা রিলেটিভলি অনেক বেশি হবে কিনা। আর যেটা পোলার মলিকিউল, প্রথম কথা দেখো এই মোবাইল ফেজটাতে ডিসলভ হচ্ছে না, আর দুই হচ্ছে এখানে যে স্টেশনারি ফেজটা আছে সেটা পোলার, তাহলে সে তার সঙ্গে ইন্টারাকশন করবে। তার মানে এ অত দূর পর্যন্ত মুভ করতে পারবে না। তাহলে ধরো একটা স্পেসিফিক টাইম পরে তুমি দেখলে এইখানে আমি একটা মলিকিউলকে পেয়েছি, আর এইখানে আমি একটা মলিকিউলকে পেয়েছি। তুমি একদম বুঝতে পারছো যে মলিকিউলটা বেশি ট্রাভেল করেছে সে লেস পোলার, আর যে মলিকিউলটা যত কম ট্রাভেল করবে সে মোর পোলার। তাহলে আমরা এক্ষেত্রে তাদেরকে আলাদা করতে পারলাম কিসের বেসিসে? অন দ্য বেসিস অফ দেয়ার পোলারিটি। বুঝেছো? নেক্সট, সল্টিং আউট। ধরো এই একটা বিকার, এখানে ওয়াটার আছে, তাতে কোনো একটা প্রোটিন ডিসলভ হয়ে আছে। এবার তুমি এখানে প্রচুর পরিমাণে সল্ট অ্যাড করতে শুরু করলে। তাহলে যখনই সল্ট অ্যাড করতে শুরু করলে বলো তো এই সল্টটা ডিসোসিয়েট হওয়ার পরে সে ওয়াটারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে তো? আর যখনই সল্টটা ওয়াটারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে তখন দেখো প্রোটিন যেটা ছিল এর সঙ্গে ডিসলভ হয়ে সেই প্রোটিনটা এবার কি করছে, প্রোটিনকে তো ওয়াটার ছেড়ে দিচ্ছে এবার। তাহলে সে তখন কোথায় বলো? নিচে প্রেসিপিটেট করে যাচ্ছে। আর তুমি তো সেটাই চেয়েছিলে, প্রোটিনটা নিচে প্রেসিপিটেট করে যাক। তুমি সেই প্রোটিনটাকে বের করে নেবে এখান থেকে, নিয়ে তার স্ট্রাকচার বা তার যে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সটাকে অ্যানালিসিস করবে। বুঝতে পেরেছো? তাহলে এই যে প্রসেসটা সেটা সল্টিং আউট। আর ডায়ালিসিস এটা তো নর্মাল অসমোসিস প্রসেসেই কাজ করে। এখানে এই যে ওয়াটার মলিকিউলটা আছে তার সঙ্গে ধরো কোনো একটা প্রোটিন ডিসলভ হয়ে আছে এখানে, তুমি এখানে সল্ট এডিশন করতে শুরু করলে। যখনই প্রচুর সল্ট এডিশন করতে শুরু করলে সল্টটা ডিসোসিয়েট হওয়ার পরে সে ওয়াটারের পজিটিভ আর নেগেটিভ পার্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে তো। তাহলে যে পার্টগুলো আগে ওয়াটারের প্রোটিনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছিল এখন তারা সল্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। তাহলে প্রোটিনকে ছেড়ে দিলে প্রোটিনটা থিতিয়ে পড়বে নিচে। আর যেই না প্রোটিনটা থিতিয়ে পড়লো, তুমি তো সেটাই চেয়েছিলে, সঙ্গে সঙ্গে সেই প্রোটিনটাকে নিয়ে তুমি তার অ্যানালিসিস করতে শুরু করে দিলে। তাহলে কোন কোন মেথডে, এই যে চারটে মেথড আমাদের একদম তার ডিটেলে যাওয়ার দরকার নেই। তাহলে জেল ইলেক্ট্রোফোরেসিস, ক্রোম্যাটোগ্রাফি, সল্টিং আউট, ডায়ালিসিস, এই প্রসেসে আমরা কি করছি? বায়োমলিকিউলগুলোকে সেপারেশন করলাম। বুঝেছি? ডায়ালিসিস ডায়ালিসিস হচ্ছে ওই কিডনির ফেলিয়ার হলে যে ডায়ালিসিস করি না, নর্মাল অসমোসিস প্রসেসে আমরা কাজ করি। ওকে, ক্লিয়ার? বায়োমলিকিউলকে কিভাবে তুমি সেপারেশন করবে হ্যাঁ স্যার। স্যার বলো। এবার দেখো আমরা এখান থেকে একটা একটা করে বায়োমলিকিউলের মধ্যে ঢুকে পড়ি। ধরো একদম প্রথমে আমরা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে শুরু করি। তাহলে প্রথমে আমরা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে শুরু করি। অ্যামাইনো অ্যাসিড একটা ম্যাক্রোমলিকিউল না মাইক্রোমলিকিউল? ম্যাক্রোমলিকিউল। মাইক্রো প্রোটিন যখন হবে তখন macro। ভেরি গুড। তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা বায়ো মাইক্রোমলিকিউল, এবং এটা হচ্ছে মোনোমার অফ কে? প্রোটিন। This is monomer of
প্রোটিন। তোমরা এই মলিকিউলটাকে সবাই চেনো, দিস ইজ CH4 মিথেন। এখান থেকে তুমি দেখো এই হাইড্রোজেনটাকে এখান থেকে সরিয়ে দিলে, কার্বক্সিলিক অ্যাসিডকে বসালে এখানে, এই হাইড্রোজেনটাকে এখান থেকে সরিয়ে দিয়ে অ্যামাইনো গ্রুপটাকে বসালে এখানে, এই হাইড্রোজেনটাকে বললে তুমি বসো, কোনো সমস্যা নেই, এই হাইড্রোজেনটাকে রাখতেও পারো নাও রাখতে পারো। তাহলে এই যে আর গ্রুপটা সেটাকে আমরা বলি রিপ্লেসেবল গ্রুপ বা প্রতিস্থাপনযোগ্য গ্রুপ। ঠিক আছে, তাহলে এই যে মলিকিউলটা পেলাম এর নামই হলো অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিডকে আমি বলতে পারি যে মিথেনকে সাবস্টিটিউট করে তৈরি করেছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড ইজ substituted methane. ওকে, অ্যামাইনো অ্যাসিড ইজ সাবস্টিটিউটেড মিথেন। যদি বলে অ্যামাইনো অ্যাসিডের কম্পোজিশন কি কি আছে বলো, এর মধ্যে কি কি অ্যাটমস পাবো আমরা? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কিছু জায়গাতে সালফার পাবো। যেমন তোমরা পড়বে সিস্টেইন একটা অ্যামাইনো অ্যাসিড যেখানে সালফার আছে, মিথিওনিন একটা অ্যামিনো অ্যাসিড যেখানে সালফার আছে। ভেরি গুড। তাহলে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এবং কিছু কিছু অ্যামিনো অ্যাসিড আমরা পাবো সালফার। ঠিক আছে, এর মধ্যে আবার সব থেকে বেশি এসেনশিয়াল, যেটা মোস্ট এসেনশিয়াল, সেটাকে কার্বন আর অ্যামিনো অ্যাসিডে নাইট্রোজেন। ঠিক আছে, এবং কোনো একটা মলিকিউলে কোনো একটা স্পেসিফিক নাইট্রোজেনাস কম্পাউন্ডে কতটা নাইট্রোজেন আছে এই নাইট্রোজেন এস্টিমেশনের জন্য আমরা কোন মেথড ব্যবহার করি? জেলডাল মেথড, তাই তো? তাহলে জানতে চাই ডিরেক্টলি এক্সামে যে নাইট্রোজেন এস্টিমেশন তার জন্য আমরা ব্যবহার করি জেলডাল মেথড। ক্লিয়ার এভরিবডি? বুঝলাম সবাই? মিথেন থেকে অ্যামাইনো অ্যাসিড আবার বলুন না। মিথেন থেকে দেখো, মিথেনের হাইড্রোজেনগুলোকে সাবস্টিটিউট করে অ্যামিনো অ্যাসিড বানিয়েছি। এখানে এই হাইড্রোজেনটাকে সরিয়ে কার্বক্সিলিক অ্যাসিড দিয়েছি, এখানে এই হাইড্রোজেনটাকে সরিয়ে অ্যামাইনো গ্রুপ দিয়েছি, এই হাইড্রোজেনটাকে রাখলাম এখানে চুপচাপ বসিয়ে, এই হাইড্রোজেনটাকে তুমি রাখতেও পারো, গ্লাইসিন হয়ে যাবে, চেঞ্জ করে অন্য কিছু দিতে পারো, তাই আমরা এটাকে বললাম একটা প্রতিস্থাপনযোগ্য গ্রুপ, বাট দ্যাট ইজ আর। ওকে, স্যার জেলডাল মেথডটা কি বললেন? এটা নাইট্রোজেন এস্টিমেশন। কোনো একটা নাইট্রোজেন কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেন কতটা আছে সে এস্টিমেট করার জন্য জেলডাল মেথডের সাহায্য নেওয়া হয়। তাহলে অ্যামাইনো অ্যাসিড তো একটা নাইট্রোজেনাস কম্পাউন্ড, তাহলে যদি বলে অ্যামাইনো অ্যাসিড আর নাইট্রোজেন এস্টিমেশনের জন্য কোন প্রসেস ব্যবহার করা হয়? জেলডাল। ঠিক আছে, স্যার তোমরা কার্বোহাইড্রেট যখন পড়েছো দেখেছো, ধরো গ্লুকোজ, তুমি দোকানে গিয়ে কি জানতে চাও, গ্লুকন ডি না গ্লুকন এল? গ্লুকন ডি। তার মানে ধরো একটা গ্লুকোজ ন্যাচারালি বা একটা সুগার ন্যাচারালি কোন ফর্মে থাকে? ডি ফর্মে না এল ফর্মে? ডি আমরা পড়ি, তুমি একটা সুগার নিচ্ছি, ধরো গ্লিসারাইডিহাইড, এই সুগারটার নাম হচ্ছে গ্লিসারাইডিহাইড। তাহলে এখানে দেখো OH টা ডান দিকে আছে না বাদিকে? ডান দিকে। তাহলে ওটা ডান দিকে থাকে, তাহলে এই ফর্মটা এটা ডি গ্লিসারাইডিহাইড। এটা লাস্টের আগের কার্বনটা দেখতে হবে তোমায়, পেনাল্টিমেট কার্বনের অ্যারেঞ্জমেন্ট কি আছে। আর যদি এটা এরকম থাকে, OH টা বাদিকে থাকে, এল ফর্ম, সো দিস ইজ এল ফর্ম, তাহলে এর নাম এল গ্লিসারাইডিহাইড বা এল সুগার। একইভাবে গ্লুকোজের ক্ষেত্রে আমরা যখন 5 নম্বর কার্বনটা দেখবো, লাস্টের আগের কার্বন মানে তো 5 নম্বর কার্বন, তাই না? তাহলে 5 নম্বর কার্বনে যদি দেখো OH টা ডান দিকে আছে, তাহলে সেটা ডি গ্লুকোজ না এল গ্লুকোজ? ডি গ্লুকোজ। আর যদি দেখো বাম দিকে তাহলে এল গ্লুকোজ। তাহলে ন্যাচারালি আমরা কোন ফর্ম পাই? ডি গ্লুকোজ ফর্ম না এল গ্লুকোজ ফর্ম? ডি গ্লুকোজ ফর্ম। ভেরি গুড, ডি গ্লুকোজ ফর্ম। কিন্তু আমরা যখন অ্যামাইনো অ্যাসিডে আসবো, দেখো অ্যামাইনো অ্যাসিড তার অ্যামাইনো গ্রুপটা কোথায় আছে সেটা আমি কনসিডার করব। ধরো কোন একটা অ্যামিনো অ্যাসিড যার অ্যামাইনো গ্রুপটা এই কার্বনের ডান দিকে আছে, ওকে, আর এইটা আমরা আরেকটা ফর্ম নিচ্ছি যার অ্যামাইনো গ্রুপটা আছে বাঁ দিকে। তাহলে এই যে ফর্মটা যেখানে অ্যামাইনো গ্রুপটা ডান দিকে আছে তাকে আমরা বলি ডি ফর্ম অফ অ্যামাইনো অ্যাসিড, আর যদি দেখি অ্যামাইনো গ্রুপটা বাঁ দিকে আছে তখন তার নাম এল ফর্ম। তাহলে সুগার ছিল ন্যাচারাল অকারিং সুগার হচ্ছে ডি ফর্ম, কিন্তু মনে রাখবে অ্যামাইনো অ্যাসিড ন্যাচারালি অকারিং অ্যামাইনো অ্যাসিড কোন ফর্মে থাকে? এল ফর্মে।
তাহলে লিখে রাখবে যে অ্যামাইনো অ্যাসিড আমার অনেক দেরি হবে বুঝতে পারলা naturally formed in বা হ্যাঁ naturally বুঝতে পেরেছি presenting তোমরা খেয়ে নাও আমার জন্য রেখে L form বোঝা গেল স্ক্রিনটা একটু নামান না এখানে না একটু আগে স্যার ন্যাচারালির পর কি লেখা ন্যাচারালির পর কি লেখা naturally occurring amino acid ঠিক আছে হয়েছে এটা এই জায়গাটা দেখতে চাইছিলে হ্যাঁ স্যার আরেকটু তোলেন উপরে আরেকটু উপরে ঠিক আছে স্যার ঠিক আছে ওকে ঠিক আছে ওকে এবার লেটস টেক এই একটা অ্যামাইনো অ্যাসিড তোমার কাছে কতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে 20টা যদি পাইরোলাইসিন আর সেলেনোসিস্টেইনটাকে বাদ দিয়ে রাখো তাহলে এরকম 20টা আমরা অ্যামিনো অ্যাসিড পাবো এই 20টা অ্যামাইনো অ্যাসিডের এই যে জায়গাটা দ্যাট ইজ সেম তাই না এই জায়গাটা সমস্ত অ্যামিনো অ্যাসিডের জন্য একই তুমি আরটাকে চেঞ্জ করবে রিপ্লেসেবল গ্রুপটাকে চেঞ্জ করবে ইওর অ্যামিনো অ্যাসিড উড বি চেঞ্জড তাই না তাহলে তুমি আরটাকে পাল্টাবে অ্যামিনো অ্যাসিড পাল্টাতে থাকবে তাহলে ধরো তুমি আর এর জায়গাতে দিলে এইচ তাহলে সেটা কি অ্যামিনো অ্যাসিড হয়ে গেল গ্লাইসিন তুমি আর এর জায়গাতে বসালে CH3 কি নাম হয়ে গেল তার অ্যালানিন অ্যালানিন তুমি আর এর জায়গাতে বসালে CH2OH কি নাম হবে তার সেরিন ভেরি গুড তুমি আর এর জায়গাতে বসালে CH2SH সিস্টেইন ভেরি গুড তার নাম হয়ে গেল সিস্টেইন তুমি আর এর জায়গাতে বসালে CH2COH অ্যাসপার্টিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড ভেরি গুড তুমি আর এর জায়গাতে বসালে CH2CH2COH কি হয়ে গেল গ্লুটামিক অ্যাসিড ভেরি গুড তার নাম হয়ে গেল গ্লুটামিক অ্যাসিড তুমি আর এর জায়গাতে বসালে CH2 NH3 কি হয়ে গেল এটা লাইসিন বাহ 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 দিস ইজ লাইসিন তারপর আমরা ধরো আর এর জায়গাতে বসালাম CH2 তার সঙ্গে একটা বেনজিন রিং ফিনাইল অ্যালানিন ভেরি গুড না ফিনাইল অ্যালানিন এবার দেখো এই গ্রুপটাই আছে তার সঙ্গে একটা হাইড্রক্সিল গ্রুপ কি হবে টাইরোসিন টাইরোসিন তার নাম ওকে আবার দেখো অ্যাসপার্টিক অ্যাসিড আর গ্লুটামিক অ্যাসিড এটাকে তুমি যদি অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাক্ট করাও এখান থেকে যদি একটা ওয়াটার মলিকিউল বেরিয়ে যায় তাহলে বলো তো CH2CO NH3 এর সঙ্গে যদি রিঅ্যাক্ট করাও তাহলে কি দাঁড়াবে এটা CO NH2 তাই না এখানে ছিল COOH এখানে অ্যামোনিয়া তাহলে এই জলটা যদি বেরিয়ে যায় তাহলে কি পড়ে থাকবে CONH2 তাহলে আমরা পাবো আর এর জায়গাতে CH2CONH2 তাহলে এটা ছিল অ্যাসপার্টিক অ্যাসিড এখন এর নাম হয়ে গেল অ্যাসপারজিন ঠিক আছে আবার দেখো এটা যদি গ্লুটামিক অ্যাসিডের সঙ্গে করি আমরা তাহলে CH2CONH2 কি হয়ে যাবে এর নাম গ্লুটামাইন বুঝে গেল কি হবে এর নাম টেল মি প্লিজ গ্লুটামাইন বুঝেছো হ্যাঁ স্যার ওকে তাহলে দেখবে তোমার এনসিইআরটি 4টে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার দিয়েছে এবং যেহেতু এনসিইআরটি দিয়েছে তোমার কাছে জানতে চাইতেই পারে ওই 4টে অ্যামাইনো অ্যাসিডের ছবি দিয়ে তোমার এবিসিডি বলে 1 নম্বর অপশন বলবে এর নাম ওই বির নাম ওই সির নাম ওই ডির নাম ওই এরকম বিভিন্ন ভাবে তোমাকে ডিজাইন করতে পারে তাহলে বলো এইটাকে নিশ্চয়ই তোমরা চিনবে এই ভদ্রলোকের নাম কি বলো বলো
গ্লাইসিন। 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 হয়ে গেল গ্লাইসিন। দেখি কে বলতে পারে এর নাম কি? বলো এর নাম। সেরিন। সেরিন। ভেরি গুড, তাহলে এর নাম হয়ে গেল সেরিন। তারপর HCOH NH2 CH3, বলো এর নাম কি? অ্যালানিন। অ্যালানিন। ভেরি গুড, তাহলে এর নাম হয়ে গেল অ্যালানিন। আচ্ছা, আর এর জায়গাতে যদি H দিই তাহলে এর থেকে সিম্পল অ্যামিনো অ্যাসিড তৈরি করা পসিবল? আর না। তাহলে পরীক্ষায় কোশ্চেন এটাও দিল যে সিম্পলেস্ট অ্যামিনো অ্যাসিড কে? গ্লাইসিন। সিম্পলেস্ট অ্যামিনো অ্যাসিড। এক্সামে আরো দিল হিমোগ্লোবিনের হিম প্রিপারেশনের জন্য ব্যবহার করা হয় এমন অ্যামিনো অ্যাসিডের নাম লেখো। আনসার গ্লাইসিন। তাহলে হিমোগ্লোবিনের হিম প্রিপারেশনের জন্য ব্যবহার করা হয় গ্লাইসিন। সর্বাপেক্ষা সরল অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন, আর এর জায়গায় যদি এইচ থাকে তার নাম গ্লাইসিন। আবার দেখো, কোনো একটা মলিকিউলকে অপটিক্যালি অ্যাক্টিভ কখন বলবো? যখন তার মধ্যে কাইরাল কার্বন আছে, তাই তো? অ্যাসিমেট্রিক কার্বন যখন আছে। আর অ্যাসিমেট্রিক কার্বন কাকে বলবো? যখন কার্বনের চারটে ভ্যালেন্সি চারটে ডিফারেন্ট গ্রুপ দিয়ে অকুপাই করা থাকে। তাহলে অ্যামাইনো অ্যাসিডে তুমি এটা নাও, ধরো এর নাম সেরিন, এর নাম সেরিন। তাহলে সেরিন, তাহলে কার্বনের এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে কার্বক্সিলিক অ্যাসিড, এক হাতে অ্যামাইনো গ্রুপ, এক হাতে CH2H। তাহলে বলো তো এই কার্বনটা কাইরাল ইয়েস অর নো? কাইরাল। তাহলে যদি কাইরাল হয় তাহলে যদি এটা কাইরাল হয় তাহলে বলো তো সেরিন অপটিক্যালি অ্যাক্টিভ কিনা? অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে অ্যামাইনো অ্যাসিড দেখো, আর এর জায়গাতে এই সমস্ত কিছু তুমি যদি নাও তাহলে প্রত্যেকটা মলিকিউল অপটিক্যালি অ্যাক্টিভ হবে। কিন্তু আমরা যদি গ্লাইসিন কে নিই, বলো তো গ্লাইসিনের কি এটা কাইরাল সেন্টার? না স্যার, হবে না এটা। কি হবে? হাইড্রোজেন দুটো জায়গায়। কাইরাল। তাহলে এটা কাইরাল নয়। তাহলে আমরা বলতে পারি অ্যামাইনো অ্যাসিড কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু কে নয়? গ্লাইসিন নয়। খুব ইম্পর্টেন্ট, অনেক কোয়েশ্চেনের এটা একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট যে অ্যামাইনো অ্যাসিড ইজ optically active except glycine। মনে থাকবে সবার? আশা করি মনে থাকবে সবার। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। আবার দেখো, এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডটাকে আমরা অ্যাসিডিক মিডিয়ামে রাখবো। এই অ্যামিনো অ্যাসিডটাকে আমরা অ্যাসিডিক মিডিয়ামে রাখছি, মানে পিএইচটা কম। তাহলে অ্যাসিডিক মিডিয়াম মানে বলো তো সেখানে প্রচুর প্রোটন আছে কিনা? অ্যাসিডিক মিডিয়াম মানে, তাই তো? সেখানে প্রোটন আছে অনেক বেশি। কথা বলো প্লিজ। সেখানে প্রোটন বেশি আছে তো, যেটা অ্যাসিডিক মিডিয়াম সেখানে। হ্যাঁ। তাহলে এখান থেকে একটা প্রোটন অ্যামাইনো গ্রুপ যদি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে এটা ছিল COH, এটা একটা প্রোটন অ্যাকসেপ্ট করে হলো NH3+, এটা হলো H, এটা হলো R। তার মানে বলো তো এখানে যদি একটা NH3+ গ্রুপ আমি যোগ করে দিই, তার মানে আমি বলতে পারি যে এটা অ্যাসিডিক মিডিয়ামে একটা বেসের মতন আচরণ করছে, কারণ অ্যামাইনো গ্রুপের অ্যাসিডিটি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের থেকে কম। এই রেসপেক্টে আমরা তাকে বেস বলি, বারবার বলছি। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডকে যদি অ্যাসিডিক এবার বললাম একটা অ্যামাইনো অ্যাসিডকে যদি অ্যাসিডিক মিডিয়ামে রাখো তাহলে সেটা একটা বেসের মতো আচরণ করবে তো? হ্যাঁ। ওকে, আর যদি এরকম প্রশ্ন জানতে চাই যদি যে একটা অ্যামাইনো অ্যাসিডকে যদি আমরা অ্যাসিডিক মিডিয়ামে রাখি তাহলে সে নেট কি চার্জ শো করবে? একটা পজিটিভ। পজিটিভ স্যার। পজিটিভ চার্জ শো করবে। আর যদি আমরা এটাকে বেসিক মিডিয়ামে রাখি
বেসিক মিডিয়ামে যদি রাখি, পিএইচ বেশিতে যদি রাখি, তাহলে বলো তো নেগেটিভ। তার ক্ষেত্রে আমি বলতে পারি মিডিয়ামে প্রোটন খুব কম, তাহলে প্রোটন ছাড়বে অ্যামাইনো অ্যাসিড, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ এটা অনেক আগে প্রোটন ছেড়ে দিতে পারবে, তাহলে COO মাইনাস, এটা NH2, এটা H, এটা আর, তাহলে বলো তো তখন কি হিসাবে কাজ করছে? একটা অ্যাসিড হিসাবে কাজ করছে, তাই না? এবং 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 সেটা কি চার্জ শো করছে? একটা নেগেটিভ চার্জ শো করছে। তাহলে আমি আবার বলি, ওভারঅল তাহলে কি দাঁড়ালো যে ইফ অ্যামাইনো অ্যাসিড ইজ কেপ্ট ইন অ্যাসিডিক মিডিয়াম, তাহলে অ্যামাইনো অ্যাসিডকে যদি অ্যাসিডিক মিডিয়ামে রাখো, তাহলে ইট উইল অ্যাক্ট অ্যাজ আ বেস, এবং এর তখন চার্জ কি শো করবে? পজিটিভ চার্জ। আর অ্যামাইনো অ্যাসিডকে যদি বেসিক মিডিয়ামে রাখো, তাহলে অ্যাক্ট অ্যাজ সরি, যখন অ্যাসিডিক মিডিয়ামে রাখবে তখন বেস হিসাবে কাজ করবে, আর বেস হিসাবে যদি কাজ করে তখন পজিটিভ চার্জ শো করবে, আর বেসিক মিডিয়ামে রাখলে অ্যাসিড হিসাবে কাজ করবে, তখন নেগেটিভ চার্জ শো করবে। নেগেটিভ চার্জ শো করবে। তাহলে বলো তো আমরা যদি এরকম একটা পিএইচ তাকে অ্যাডজাস্ট করতে পারি, ধরো এমন একটা স্পেসিফিক পিএইচ এ অ্যাডজাস্ট করব তাকে, যে পিএইচ এ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ তো প্রোটন ছেড়ে দিয়েছে, কারণ এ তো সবার আগে প্রোটন ছাড়তে পারে, কিন্তু অ্যামাইনো গ্রুপটা NH3+ যেটা ছিল, এ কিন্তু এখনো পর্যন্ত প্রোটন ছাড়তে পারেনি। বুঝতে পারলাম? তাহলে আমরা এমন একটা পিএইচ প্রোভাইড করলাম যে পিএইচ এ কার্বক্সিলিক অ্যাসিড তখন প্রোটন ছেড়ে দিয়েছে, কিন্তু NH3+ তখনো পর্যন্ত প্রোটন ছাড়তে পারেনি। তাহলে বলো তো আমরা এরকম একটা স্ট্রাকচার পাবো তো, যার মধ্যে পজিটিভ নেগেটিভ দুটো পার্টি পাচ্ছি আমরা, তাই না? টুইটার আয়ন স্যার, টুইটার তাহলে আয়ন। যদি টুইটার আয়ন। পজিটিভ আর নেগেটিভ দুটো পার্টি পাই, তার মানে আমরা এই জায়গাটাকে বলতে পারি একটা অ্যাম্ফোটেরিক মলিকিউল। অ্যাম্পি মানে বোথ, তাহলে এটা একটা অ্যাম্ফোটেরিক মলিকিউল। তাহলে এই অ্যাম্ফোটেরিক মলিকিউল বা যার মধ্যে আমরা দেখবো ইকুয়াল পজিটিভ নেগেটিভ চার্জেস আছে, মানে এর নেট চার্জ 0, এই কনফিগারেশনটাকে আমরা বলি জুইটার আয়ন। এটা আরেকবার বলুন। বললাম যে অ্যাম্ফোটেরিক মলিকিউল মানে তার মধ্যে দেখো এটা এই একটা নেগেটিভ চার্জ, এটা একটা পজিটিভ চার্জ, তাহলে এখন এর নেট চার্জ 0। তাহলে যখন কোনো একটা মলিকিউল এরকম ইকুয়াল নেগেটিভ পজিটিভ চার্জ শো করে, মানে তার নেট চার্জ যখন আমরা দেখি 0, তখন এই কনফিগারেশনটাকে আমরা বলি জুইটার আয়ন কনফিগারেশন। কি বলি আমরা এটাকে? জুইটার আয়ন কনফিগারেশন। যে পিএইচ এ কোনো একটা অ্যামাইনো অ্যাসিড জুইটার আয়ন কনফিগারেশন দেখায়, সেই পিএইচটাকে আমরা বলি আইসো ইলেকট্রিক পয়েন্ট, সমতড়িৎ বিন্দু। ক্লিয়ার? তাহলে কার নাম আইসোইলেকট্রিক পয়েন্ট? টেল মি, কার নাম আইসোইলেকট্রিক পয়েন্ট? যে আইসোইলেকট্রিক পয়েন্ট কনফিগারেশন দেখায়। ভেরি গুড। তাহলে আইসোইলেকট্রিক পয়েন্ট ইজ স্পেসিফিক পিএইচ at which amino acid become chargeless, but net charge becomes 0 by amino acid act as amphoteric molecule, or amino acid act as by amino acid present in Zwitter ion configuration. বুঝতে পারলাম? তাহলে আইসো ইলেকট্রিক পয়েন্ট এবং জুইটার আয়ন কনফিগারেশন ক্লিয়ার সবার? আইসো ইলেকট্রিক ভেরি গুড। এবার এই যে অ্যামিনো অ্যাসিড গুলোকে তুমি দেখলে, চিনলে, এই অ্যামিনো অ্যাসিড গুলোকে যদি আমরা একটু ক্লাসিফাই করতে চাই, ধরো কিছু অ্যামিনো অ্যাসিড তাদেরকে আমরা বলি অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড, তাহলে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড মনে রাখবে যার আর এর জায়গাতে একটা এক্সট্রা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, তারা সবাই অ্যাসিডিক। তাহলে তুমি কি মনে করতে পারছো এমন কোন অ্যামিনো অ্যাসিড যার আর এর জায়গাতে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে? অ্যাসপার্টিক অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপারজিন, গ্লুটামিক অ্যাসিড। অ্যাসপারজিনে নেই, অ্যাসপার্টিক অ্যাসিডে আছে, তাই তো? তাহলে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড আমরা পেলাম অ্যাসপার্টিক অ্যাসিড, আওয়াজ কেমন আসছে? এবং গ্লুটামিক অ্যাসিড। তাহলে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড কে কে বলো?
aspartic acid, glutamic acid. Next, basic amino acid. বেসিক অ্যামাইনো অ্যাসিড তার মানে তার আর এর জায়গাতে একটা NH3+ থাকবে বা একটা এক্সট্রা অ্যামাইনো গ্রুপ থাকবে। যদিও অ্যামাইনো গ্রুপ একটা অ্যাসিডিক গ্রুপ, কিন্তু এর অ্যাসিডিটি কার্বক্সিলিক অ্যাসিডের তুলনায় কম, তাই সেই রেসপেক্টে আমরা তাকে বেসিক বলছি। কে লাইসিনকে তো তোমরা দেখলে, আর্জিনিন, লাইসিন, ভেরি গুড, তার সঙ্গে আর্জিনিন এবং হিস্টিডিন। তাহলে লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন হচ্ছে বেসিক। আর বাকি যারা, তাদের আর এর জায়গাতে কোনো অ্যামাইনো গ্রুপও নেই, তাদের আর এর জায়গাতে কোনো অ্যাসিডিক গ্রুপও নেই। তাহলে যদি আর এর জায়গাতে কোনো অ্যামাইনো গ্রুপও না থাকে, আর এর জায়গাতে কোনো কার্বক্সিলিক অ্যাসিড না থাকে, তখন তাদেরকে আমরা বলি নিউট্রাল অ্যামিনো অ্যাসিড। তাহলে 20টার মধ্যে নিউট্রাল অ্যামিনো অ্যাসিড কতগুলো হবে? বলো। 15টা। 15টা। কারণ 5টা হয়ে গেছে অ্যাসিডিক আর বেসিক, তাহলে বাকি 15টা নিউট্রাল। এবার দেখো, ওই নিউট্রাল গুলোর মধ্যে আমি তোমাকে দুটো অ্যামিনো অ্যাসিডের নাম বলি। ধরো এই একটা অ্যামিনো অ্যাসিড আছে, দেখি তোমরা বলবে আবার অ্যামিনো অ্যাসিডটার নাম কি। বলো অ্যামিনো অ্যাসিডটার নাম কি? সেরিন। তাহলে এখানে বলো তো, সেরিন এই অক্সিজেন হাইড্রোজেনের থেকে ইলেকট্রন টেনে রেখে এদিকে একটা ডেল নেগেটিভ চার্জ, এদিকে একটা ডেল পজিটিভ চার্জ তৈরি করবে। দ্যাট মিন্স ডাইপোল মোমেন্ট তৈরি হতে পারবে কিনা এখানে? হ্যাঁ স্যার। যখন কোনো একটা মলিকিউলের মধ্যে আমরা ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক তৈরি করতে পারবো, তখন তার নাম পোলার। তাহলে এই অ্যামিনো অ্যাসিড আমি বলছি পোলার অ্যামিনো অ্যাসিড। আবার ধরো আমি তোমাকে একটা অ্যামিনো অ্যাসিড বললাম যার আর এর জায়গাতে আছে এই গ্রুপটা, কে এটা? ফিনাইল অ্যালানিন। তাহলে বলো তো, এটার আর এর জায়গাতে কি আছে? হাইড্রোকার্বন আছে। হাইড্রোকার্বন পোলার না নন পোলার? নন পোলার। কারণ হাইড্রোকার্বন মানে কার্বন হাইড্রোজেন কারোরই এতটা ইলেকট্রোনেগেটিভিটি নেই যে সে আরেকজনের থেকে ইলেকট্রন টেনে নিজের কাছে রাখতে পারে। এদের মধ্যে যে বন্ডটা তৈরি হবে, সেই বন্ডে ইলেকট্রন ক্লাউডটা থাকবে কোথায়? মাঝখানে, তাই না? তাহলে এরা যদি নন পোলার হয়, তাহলে আমি বুঝতে পারলাম যে নিউট্রাল যারা, নিউট্রালের মধ্যে আবার আমি তাদেরকে দুটো গ্রুপে কনভার্ট করব। একটা হচ্ছে নিউট্রাল কিন্তু পোলার, তাহলে একটা হচ্ছে নিউট্রাল পোলার, আর একটা গ্রুপ কি হবে বলো? নিউট্রাল নন পোলার। নিউট্রাল নন পোলার। বুঝা গেল? তাহলে নিউট্রাল পোলার কারা? নিউট্রাল পোলার কারা? আমি একটা মজার ট্রিক বলি, তোমাদের একদম মনে থাকবে, সারা জীবন মনে থাকবে, ভুলবে না। নিউট্রাল পোলার, ধরো কোন একটা হসপিটালে, সেখানে নার্সেস আছে। নার্সেস কাজের ফাঁকে মাঝে মাঝে তারা একটু গল্প করে, কে কি ক্রিম মাখে ইত্যাদি ইত্যাদি, কে কত গ্ল্যামারাস। সো যাই হোক, ওই গল্পের মধ্যে আমি যাচ্ছি না। সেখানে একজন নার্স ছিল, নার্সদেরকে আমরা সিস্টার বলে ডাকি। তাহলে একজন সিস্টার ছিল, যে সিস্টারটা বাকি সবার থেকে অনেক বেশি গ্ল্যামারাস। তো আমাদের এই গল্পের লাইন, শেষ লাইন হলো, তাই সে আশেপাশের সিস্টারদের থেকেও গ্ল্যামারাস। মনে থাকবে তোমাদের লাইনটা? হ্যাঁ স্যার। তাই সে আশেপাশের সিস্টারদের থেকেও গ্ল্যামারাস। তাই ফর সে ফর আশেপাশে ফর অ্যাসপারজিন, কারণ অ্যাসপার্টিক অ্যাসিডকে নিয়ে নিয়েছো আগে, অ্যাসিডিকে। সিস্টার ফর স্টেইন, থেকে ফর থ্রিওনিন, গ্ল্যামারাস ফর। গ্লুটামিন। তাহলে বলো নিউট্রাল পোলার কে কে? কটা হলো? 6টা, তাই না? 6টা। তাহলে নিউট্রাল 15টার মধ্যে নিউট্রাল পোলার কটা? 6টা। কে কে? 6টা। বলো আমার সঙ্গে। টাইরোসিন, সেরিন, অ্যাসপারজিন, সিস্টেইন, থ্রিওনিন, গ্লুটামিন। ওকে, তাহলে নিউট্রাল নন পোলার কতগুলো হবে? নিউট্রাল নন পোলার 11টা। 9টা, সরি। নিউট্রাল নন পোলার কটা হবে? 9টা। কি নিউট্রাল নন পোলার?
এটাও তোমরা সারা জীবন চাইলেও ভুলবে না। যদি কেউ ভাবো আমি ভুলে যাব, মনেই রাখবো না, কিছু জিনিস ভুলতে চাইলেও ভোলা যায় না, তাই না? তার মধ্যে এটাও হবে। তোমরা প্রত্যেকে আমাদের প্রাইম মিনিস্টারকে চেনো। উনি আগে কি করতেন? অনারেবল প্রাইম মিনিস্টার আগে চাওয়ালা। চা বিক্রি করতেন। চা বিক্রি করতেন। অনেক স্ট্রাগল করে তিনি আজকে এই লাল চা জায়গাতে, দুধ চা সব। হ্যাঁ, অনেক স্ট্রাগল করে তিনি আজকে এই জায়গাতে পৌঁছেছেন। তো আমরা তাকে এই জায়গাটা ট্রিবিউট করি। প্রাইম মিনিস্টার, আচ্ছা আমরা যদি চাটাকে আইসক্রিম করে নিই, তোমাদের একটু সমস্যা আছে কোনো? না স্যার। তাহলে ভালোই না, হবে, স্যার। চা থেকে আইসক্রিম বেশি স্যার, পছন্দ করে। সেটাও করতো। प्राइम मिनिस्टर लड़का तो पहले गांव में अकेला आइसक्रीम बेचता था। মনে থাকবে তোমাদের লাইনটা? বলো, प्राइम मिनिस्टर लड़का तो पहले गांव में अकेला आइसक्रीम बेचता था। बोलो एक बार। प्राइम मिनिस्टर लड़का तो पहले गांव में अकेला आइसक्रीम बेचता था। ओके चलो, प्राइम फॉर प्रोलीन, प्राइम फॉर प्रोलीन। प्रोलीन, प्रोलीन। मिनिस्टर फॉर प्रोलीन। মিথিওনিন, মিনিস্টার ফর মিথিওনিন। লড়কা ফর, দেখো লাইসিন নিয়ে নিয়েছো আগে, লাইসিন নিয়ে নিয়েছো, তাহলে এল ফর কি হবে? লিউসিন, लिउसिन। লিউসিন। তো টি ফর, দেখো টাইরোসিন নিয়ে নিয়েছো, নিউট্রাল পোলার, তাই তো? থ্রিওনিন নিয়ে নিয়েছো, নিউট্রাল পোলার, তাহলে টি ফর ट्रिप्टोफैन। ট্রিপ্টোফ্যান। ভেরি গুড, ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান। পেহলে ফর, নামটা শুনেই বুঝতে পারছো, नाइलालाइन। ভেরি গুড, ফিনাইল অ্যালানিন। গাঁও ফর ग्लाइसिन। লাইসিন। এখানে এটা ট্রিক বানাতে ব্যবহার করা হয়েছে। अकेला फॉर एलानिन, आइसक्रीम फॉर आइसोल्यूसिन। आइसोल्यूसिन, वेचता, वेचता फॉर वैलिन। ভ্যালিন। ওকে, ভ্যালিন, বেচতা, এটাকে বেচতাকে একটু বেচতা এরকম উচ্চারণ করবে, ঠিক আছে? অনেকে তো উল্টো পাল্টা উচ্চারণ করে, তাহলে আমরা এরকম ধরো ভুলভালই একটু উচ্চারণ করলাম, বেচতা, তাহলে সেখান থেকে হলো ভ্যালিন। তাহলে প্রাইম মিনিস্টার লড়কা তো পেহলে গাঁও মে अकेले আইসক্রিম বেচতা থা। তাহলে কে কে বলো প্রাইম ফর, সবাই বলবে একসঙ্গে, প্রাইম ফর। হ্যাঁ ক্লাসে আছে, পরে ফোন করছি। তাহলে প্রাইম ফর প্রোটিন, ওকে। মিনিস্টার ফর বলো, মিনিস্টার ফর মিথিওনিন, লিউসিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইলঅ্যালানিন, গ্লাইসিন, অ্যালানিন, আইসোলিউসিন, ভ্যালিন। ওকে, 9টা হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে তোমরা 20টা অ্যামিনো অ্যাসিডকে পুরোপুরি ক্লাসিফাই করতে পারলে, তাই না? কোনগুলো অ্যাসিডিকের মধ্যে পড়বে, কোনগুলো বেসিকের মধ্যে পড়বে, কোনগুলো নিউট্রালের মধ্যে পড়বে, আবার নিউট্রালের মধ্যে কোনগুলো নিউট্রাল পোলারের মধ্যে পড়বে, কোনগুলো নিউট্রাল নন পোলারের মধ্যে পড়বে। আরো কিছু জানতে চাই, তোমরা জেনেও গেছো, একটু আগে বললেও, সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড, सिस्टेन और मिथियोनिन। সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড থেকে সিস্টেইন, মিথিওনিন। ভেরি গুড। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, ফেনাইলঅ্যালানিন। फिनाइलअलानिन। তাহলে যেখানে আর এর জায়গাতে বেনজিন রিং আছে, তাই তো অ্যারোমেটিক গ্রুপ আছে, তাহলে তোমরা প্রত্যেককে ফিনাইল অ্যালানিনকে দেখলে, ফিনাইল অ্যালানিন এটা একটা অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। তারপরে বলো টাইরোসিন, টাইরোসিন এটা একটা অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। তারপরে ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান, হিস্টিডিন। ট্রিপ্টোফ্যান, ঠিক আছে? মেইনলি এই 3টে জায়গা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের মধ্যে পড়ে, ঠিক আছে? তারপর তোমায় বললো অ্যালকোহল গ্রুপ যুক্ত বা হাইড্রক্সিল গ্রুপ যুক্ত অ্যামিনো অ্যাসিড, सेरिन टायरोसिन। সেরিন। আর থ্রিওনিন, সেরিন, টাইরোসিন, থ্রিওনিন, এই জায়গাগুলো হচ্ছে
OH গ্রুপ যুক্ত বা হাইড্রক্সিল গ্রুপ যুক্ত অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, বুঝলে? দুটো সিস্টেইন মলিকিউলকে যদি জুড়ে দেওয়া যায়, টু সিস্টেইন মলিকিউল, দুটো সিস্টেইন মলিকিউলকে জুড়ে দিলে আমরা তৈরি করি একটা সিস্টিন। তাহলে পরীক্ষায় জানতে চায় যে ডাইমার অফ সিস্টেইন সমান সমান কে? ডাইমার অফ সিস্টেইন সমান সমান কে? সিস্টেইন। সিস্টিন। ঠিক আছে, ডাইমার অফ সিস্টেইন সমান সমান সিস্টিন। তোমার কাছে আরো জানতে চাইবে যে টাইরোসিন যে অ্যামিনো অ্যাসিডটা আছে, সবাই চেনো টাইরোসিনকে? টাইরোসিনকে চেনো সবাই? হ্যাঁ স্যার। এই টাইরোসিন থেকে আমরা কি কি বানাই জানো? টাইরোসিন থেকে আমরা তৈরি করতে পারি ক্যাটেকোলামাইন্স। ক্যাটেকোলামাইন কারা? এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, তাই তো? ভেরি গুড। তাহলে আমরা টাইরোসিন থেকে তৈরি করতে পারি ক্যাটেকোলামাইন্স, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। ওকে, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। এখান থেকে তুমি তৈরি করতে পারো থাইরক্সিন হরমোন। ক্লিয়ার? থাইরক্সিন হরমোন। এখান থেকে তুমি তৈরি করতে পারো মেলানিন। এখান থেকে তুমি তৈরি করতে পারো ডোপামাইন। তাহলে ক্যাটেকোলামাইন, থাইরক্সিন, মেলানিন, ডোপামাইন। বোঝা গেল? এগুলো সব কোত্থেকে তৈরি হবে? টাইরোসিন থেকে। তাহলে তোমার পরীক্ষায় কোয়েশ্চেন দিল যে মেলানিন ইজ a derivative of which of the স্যার লাস্ট একটা ডোপামাইন। dopamine, which of the following amino acid? তাহলে কোন অ্যামিনো অ্যাসিডের ডেরিভেটিভ মেলানিন? এক নম্বর অপশন তোমায় দিল গ্লাইসিন। দু নম্বর অপশন তোমায় দিল অ্যালানিন। তিন নম্বর অপশন তোমায় দিল ফিনাইল অ্যালানিন। ক্লাসে আছি, পরে কথা বলছি। ফিনাইল অ্যালানিন। চার নম্বর অপশন তোমায় দিল নান অফ দ্য অ্যাবাভ। কি হবে আনসার? None of the above. Answer is phenyl alanine. Okay, answer is phenyl alanine. তার কারণ তোমরা সবাই পড়েছো ফিনাইল অ্যালানিন। দেখো এই অ্যামিনো অ্যাসিডটা, স্যার স্ক্রিনটা একটু নামাবেন, হ্যাঁ ডিসকানেক্ট নামাবো, হয়েছে। এক সেকেন্ড দাঁড়াও। ফিনাইল অ্যালানিন, ধরো আমি বাকি জায়গাটা ড্র করছি না, তাহলে আর এর জায়গাতে কি আছে? ফিনাইল অ্যালানিনের এই গ্রুপটা আছে তো? আর এর জায়গাতে এই গ্রুপটা আছে। স্যার একটা এনজাইম আছে তার নাম পাহ, চেনো সবাই? ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। এই এনজাইমটার মিউটেশনের জন্য কি রোগ হয়? ফিনাইল কিটোনিউরিয়া। ফিনাইল কিটোনিউরিয়া। তাহলে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এ কি করে বলতো? এই CH2 এই যেটা ছিল এ শুধু তার সঙ্গে হাইড্রক্সিলেশন করে দেয়। তাহলে এর নাম কি হয়ে গেল? টাইরোসিন। টাইরোসিন। আর এই টাইরোসিন থেকে ধরো মাল্টিপল স্টেপে আমরা তৈরি করতে পারি মেলানিন। তাহলে টাইরোসিন থেকে যদি মেলানিন তৈরি হয়, তাহলে তুমি তার আগের স্টেপ তো ফিনাইলানিন, তাহলে বলা যেতে পারে ফিনাইলানিন থেকে মেলানিন তৈরি হয়। তাহলে ফিনাইলানিন থেকে মেলানিন তৈরি হয়, এটাও যেমন ঠিক। তাহলে প্রত্যেকটা স্ট্রাকচার ক্যাটেকোলামাইন, থাইরক্সিন, মেলানিন, ডোপামাইন এরা কার ডেরিভেটিভ? যদি টাইরোসিন পরীক্ষায় অপশন থাকে ডেফিনেটলি টাইরোসিন, যদি টাইরোসিন পরীক্ষায় অপশন না থাকে ফিনাইলানিন থাকে, তাহলে দ্যাট উড বি অলসো দ্য অ্যানসার। কেন বুঝতে পেরেছো কেন? তার কারণ ফিনাইল অ্যালানিনকে আমরা হাইড্রক্সিলেশন করে এনজাইমের নাম ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ, আমরা তাকে কিসে কনভার্ট করতে পারি? মেলানিনে কনভার্ট করতে পারি। ভেরি গুড। আবার বলবেন স্যার টাইরোসিনের ফার্স্ট পয়েন্ট কি লিখলেন? হ্যাঁ বললাম টাইরোসিন থেকে কি কি তৈরি করো। দেখো একটা হচ্ছে ক্যাটেকোলামাইন,
এখানে ক্যাটেকল গ্রুপ আছে, তাই তার নাম ক্যাটেকোলামাইন। এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিনে থাইরক্সিন হরমোন তৈরি করবে টাইরোসিন থেকে, মেলানিন তৈরি করবে টাইরোসিন থেকে, ডোপামাইন তৈরি করবে টাইরোসিন থেকে। প্রত্যেকটা জিনিস যদি অপশনে টাইরোসিন না থাকে তাহলে টাইরোসিনের আগের স্টেপ হচ্ছে ফিনাইল অ্যালানিন। তাহলে যদি পরীক্ষা অপশন থাকে এটা কোন জায়গা থেকে তৈরি হয়, সেখানে ফিনাইল অ্যালানিন যদি অপশন থাকে, টাইরোসিন না থাকে, তাহলে তুমি ফিনাইল অ্যালানিন দিতে পারো। কিন্তু যদি টাইরোসিন থাকে তাহলে অন্য কিছুর ভাবার দরকার নেই। কি থেকে তৈরি হবে সবাই? টাইরোসিন থেকে। ওকে, ওকে। নেক্সট। ফলোইং এর পরে কি লেখা আছে? অ্যামাইনো অ্যাসিড, এ মানে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। আবার দেখো, তোমরা প্রত্যেকে ট্রিপ্টোফ্যানের নাম শুনেছো? ট্রিপ্টোফ্যান। হ্যাঁ স্যার। ট্রিপ্টোফ্যান থেকে কি তৈরি করবে? ট্রিপ্টোফ্যান থেকে তুমি তৈরি করতে পারো নিয়াসিন। নিয়াসিন কি? সেরোটোনিন। একটা ভিটামিন, স্যার তাই না? স্ক্রিন আমার দাঁড়াও, ওয়েট। এখান থেকে আরো আমরা তৈরি করতে পারি সেরোটোনিন, যেটা একটা ভ্যাজো কনস্ট্রিক্টর। ভ্যাজো কনস্ট্রিক্টর কথাটা মানে কি? ব্লাড ভেসেল কন্ট্রাক্ট করতে পারে, ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে। আর এখান থেকে তৈরি করতে পারো তোমরা অক্সিন, তাই না? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অক্সিন। তাহলে ট্রিপ্টোফ্যান ডেরিভেটিভ কে কে? ট্রিপ্টোফ্যান ডেরিভেটিভ কে কে বলো? নিয়াসিন, সেরোটোনিন আর অক্সিন। সেরোটোনিন এবং তিন। অক্সিন। তোমায় বললো অ্যামাইনো অ্যাসিড, নিচের কোন অ্যামাইনো অ্যাসিডটাতে আর এর জায়গাতে একটা অ্যামাইড গ্রুপ আছে, CONH2 গ্রুপ আছে। অ্যামাইড গ্রুপ কোথায় আছে বলো দেখি, কার মনে আছে? অ্যাসপারজিন। ভেরি গুড, অ্যাসপারজিন, গ্লুটামাইন, গ্লুটামিন। এই জায়গাগুলোতে আমরা পাবো অ্যামাইড গ্রুপ। স্যার আবার তোমায় সেরোটোনিনের ব্র্যাকেটে কি? এটা লিখেছি ভ্যাজো কনস্ট্রিক্টর। ভ্যাজো মানে ব্লাড ভেসেল, কনস্ট্রিক্ট মানে চেপে রাখা, তাই না? তাহলে ব্লাড ভেসেলটাকে যদি চেপে রাখে তার মানে ব্লাড ভেসেলের ডায়ামিটারটা কমছে না বাড়ছে? কনস্ট্রিকশন করে রাখলে কমছে, কমে গেলে ব্লাড কমছে। প্রেশার, কমে গেলে ব্লাড প্রেশার কমবে না বাড়বে? বাড়বে। তাহলে যখন বিপিটা লো হয়ে যাবে তখন কোনো একটা ভ্যাজো কনস্ট্রিক্টরের দরকার কি না? যখন ব্লাড প্রেশার লো হয়ে গেছে তখন কোনো একটা ভ্যাজো কনস্ট্রিক্টর বডিতে রিলিজ করার দরকার কি না? স্যার দরকার। দরকার। সে তখন বিপিটাকে বাড়িয়ে আবার নরমাল করে দেবে। তাহলে এই যে বিপি কমে গেছিল, ভ্যাজো কনস্ট্রিক্টর দিয়ে তাকে বাড়িয়ে দিলে, কিংবা বিপি বেড়ে গেছিল, ভ্যাজো ডায়ালেটার দিয়ে তাকে কমিয়ে দিলে, এই প্রসেসটাকে আমরা কি বলি? এনিওয়ান? হোমিওস্ট্যাসিস। ভেরি গুড, হোমিওস্ট্যাসিস। হ্যাঁ, নেক্সট। যদি অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপের জায়গায় NH2টা না থেকে শুধু NH থাকে, তাহলে তখন তাকে আমরা বলি ইমিনো অ্যাসিড। ইমিনো অ্যাসিড কে? ইমিনো অ্যাসিড প্রোলিন হচ্ছে একটা ইমিনো অ্যাসিড। তাহলে যদি বলে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইমিনো অ্যাসিড, কি হবে আনসার? প্রোলিন। প্রোলিন, ঠিক আছে। তাহলে প্রোলিন হচ্ছে একটা ইমিনো। ভেরি গুড, ভেরি গুড। এবার দেখো এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো, এদের মধ্যে কিছু অ্যামিনো অ্যাসিড আছে যেগুলোকে তোমার বডি কখনো সিনথেসাইজ করতে পারবে না। তাদেরকে তুমি কি নাম দেবে? এসেনশিয়াল। তাহলে অ্যামিনো অ্যাসিড which never be synthesized in human body, যেটা হিউম্যান বডিতে কখনো সিনথেসাইজ হবে না, তাকে আমরা কি বলবো? তাহলে তাকে কিভাবে পাবো? শুড বি টেকেন ফুড। ভেরি গুড, টেকেন বাই ডায়েট। তাহলে তাকে খাবারের মাধ্যমে গ্রহণ করতে হবে। একে আমরা বলি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। কারা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বলো? কারা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড? ফিনাইলঅ্যালানিন। রাত্রি কটা পর্যন্ত টিভি দেখা উচিত? 12টা। 8টা পর্যন্ত। এই 12টা পর্যন্ত, 8টা পর্যন্ত, তাই তো? টিভি টিল 8 PM।
T for threonine. Okay. V for valine. Valine. T for tryptophan. Tryptophan. I for Isoleucine. isoleucine. L for Leucine. lysine. L for নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। লিউসিন। 8 মানে সংখ্যায় 8টা। P for phenylalanine. P for phenylalanine. আর M for methionine. তাহলে স্যার অনেক বইয়ে আর্জিনিন আর হিস্টিডিনকেও অ্যাড করা আছে, 10টা দেওয়া আছে। wait. তাহলে এই যে 8টা অ্যামিনো অ্যাসিডকে পেলাম, দিস 8 অ্যামিনো অ্যাসিডস আর কি বলো? তাহলে কে কে একবার আমাকে নামগুলো বলে দাও, কে কে ঝটপট বলো, কে কে নামগুলো বলে দাও একটু প্লিজ। থ্রিওনিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, আইসোলিউসিন, লাইসিন, লিউসিন, ফিনাইলঅ্যালানিন, মিথিওনিন। কিভাবে মনে রাখবে? যদি তোমার পরীক্ষায় এরকম কোশ্চেন দেয় যে হাউ মেনি অফ দ্য ফলোইংস আর এসেনশিয়াল, বলে তোমাকে কতগুলো অ্যামিনো অ্যাসিডের লিস্ট দিল, সেখান থেকে বলতে হবে এতগুলো। কিংবা তোমায় বললো যে হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস কন্টেন অল এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, বলে এতে 4টে, বিতে 4টে, সিতে 4টে, ডিতে 4টে, 4টে করে অপশন দিয়ে দিল। তাহলে বলো কোন জায়গাতে তুমি পাবে? তাহলে সেটা এরকম টাইপের প্রশ্ন দিলে তুমি কি আনসার করতে পারবে? হ্যাঁ স্যার পারবো। স্যার এবার চলো আমরা দুটো অ্যামিনো অ্যাসিডের কথা তোমরা যেটা বলছিলে, Taken by পরে কোনটা? কিসের পরে? Should be taken by. ডায়েট, খাবার, DIET। একটা হলো আর্জিনিন আর একটা হলো হিস্টিডিন। এই আর্জিনিন এবং হিস্টিডিন এরা ইনফ্যান্টের ক্ষেত্রে এসেনশিয়াল, তাহলে যদি কোয়েশ্চেনটা এরকম দিয়ে দেয় যে হাউ মেনি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস আর দেয়ার ইন কেস অফ ইনফ্যান্ট, আনসার কি হবে? 10 অ্যামিনো অ্যাসিডস। ঠিক আছে, তাহলে এখানে উল্টোটা, বাচ্চাদের ক্ষেত্রে 10টা পর্যন্ত টিভি দেখা যায়, কিন্তু বড় হয়ে গেলে 8টা পর্যন্ত টিভি দেখা যায়। ঠিক আছে, কারণ তখন কাজের চাপ বাড়ে। তাই তাহলে আর্জিনিন, হিস্টিডিন এরা যেহেতু ইনফ্যান্টদের ক্ষেত্রে এসেনশিয়াল। আমি তোমায় একটা ছোট্ট ডেমনস্ট্রেশন বলি। ধরো তোমরা ইউরিয়া সাইকেল পড়েছো তো? ইউরিয়া সাইকেল হ্যাঁ, মনে আছে কারো? কোথায় হয়? পাখিদের ক্ষেত্রে। আমাদের হয় না? লিভারে হয় স্যার। তাহলে লিভারে যে ইউরিয়া সাইকেল হয়, তোমরা যদি ইউরিয়া সাইকেলকে কেউ কেউ একটু ডিটেলে পড়ে থাকো ক্লাস 11-এ, তাহলে তোমরা দেখবে ইউরিয়া সাইকেলের মাঝখানে বলো তো আর্জিনিন তৈরি হয়েছিল কিনা? হ্যাঁ তাহলে তোমার বডি এখন আর্জিনিন তৈরি করতে পারে না পারে না? পারে। তাহলে তুমি তাকে এসেনশিয়ালের মধ্যে ফেলবে? না। তাহলে এই দুটো অ্যামিনো অ্যাসিড আর্জিনিন, হিস্টিডিন, যেটা ছোটবেলাতে ছিল এসেনশিয়াল, কিন্তু পরে তোমার বডি এটাকে সিনথেসাইজ করতে পারে। তাই আমরা বলি অ্যাডাল্টের ক্ষেত্রে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড 8টা। বোঝা গেল কে কে কি কি? আচ্ছা, স্যার ইনফ্যান্টদের ক্ষেত্রে ওই একটার সঙ্গে এই দুটো, তাই তো? এই দুটো, হ্যাঁ 8টার সঙ্গে এই দুটো, তাহলে 10টা হলো। হ্যাঁ। ওকে, আবার এরকম একটা জায়গাতে একটা কোশ্চেন দিয়েছি, আমি সেখান থেকে জাস্ট ডেটাটা তুলে নিলাম যে হিস্টিডিন অ্যামিনো অ্যাসিড, সেখান থেকে আমরা তৈরি করলাম হিস্টামিন। তোমরা চেনো তো হিস্টামিনকে? হিস্টামিন। তাহলে হিস্টিডিন থেকে হিস্টামিন বানাতে গেলে হিস্টিডিন থেকে একটা কার্বন ডাই অক্সাইড বের করে নিতে হয়। তাহলে আমরা যদি বলি যে হিস্টিডিন পারফর্মস ডিকার্বক্সিলেশন টু প্রোডিউস ড্যাশ, কি হবে? হিস্টামিন। ভেরি গুড। আবার দেখো একটা খুব ইম্পর্টেন্ট ভ্যাসোডাইলেটর আছে আমাদের বডিতে, ইম্পর্টেন্ট একটা ভ্যাসোডাইলেটর, দ্যাট ইজ NO2। আর NO2টা কোন অ্যামিনো অ্যাসিড ভেঙে তৈরি হয় জানো? আর্জিনিন থেকে। তাহলে পরীক্ষায় এরকম কোয়েশ্চেন দেবে যে NO2 is a very important vasodilator in human body and that is a derivative of which amino acid? Tell me. আর্জিনিন। তাহলে বলো তো আমরা অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে একটা বেসিক আইডিয়া কি পেলাম? অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ স্যার।
হ্যাঁ তাহলে স্যার। এই যে 8টা আছে এটা বাদ দিয়ে তুমি বাকি যাদেরকে পড়েছো তারা সবাই নন এসেনশিয়াল, তাদেরকে তোমার বডি তৈরি করতে পারে। তুমি তাকে ডায়েটের সাহায্যে গ্রহণ করলেও ভালো, না করলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা প্রথমে পড়লাম অ্যানালিসিস অফ ডিফারেন্ট বায়োমলিকিউল, দ্যাট মিন্স প্রত্যেকটা বায়োমলিকিউলকে তুমি সেলের মধ্যে থেকে কিভাবে বের করবে, কোন কোন প্রসেসে বের করবে, কিভাবে তাদেরকে সেপারেশন করবে, বায়োম্যাক্রোমলিকিউল কারা, মাইক্রোমলিকিউল কারা, অ্যাসিড সলিউবল পুল, অ্যাসিড ইনসলিউবল পুল, অ্যাসিড সলিউবল পুলের মধ্যে কোনো ইনঅর্গানিক কম্পাউন্ড আমরা পাবো কি পাবো না, ইনঅর্গানিক কম্পাউন্ড গুলোকে আমাদের পাওয়ার টেকনিক কি, আলটিমেটলি সেখান থেকে আমরা একটা বায়োমলিকিউল পড়লাম, দ্যাট ইজ মাইক্রোমলিকিউল, ইট ইজ অ্যামাইনো অ্যাসিড। মনে হয় এইটুকু জায়গা তোমরা বুঝলে। তাহলে নেক্সট দিন আমরা স্যার এই ভ্যাসোডাইলেটর মানে কি? ভ্যাসো মানে বলো, ভ্যাসো ফর ভেসেল, ভ্যাসো ফর ভেসেল। ভেসেল, ডায়ালেট মানে লঘু না, ডাইলিউট মানে লঘু, ডায়ালেট এক্সপ্যান্ড করা ডায়ামিটার এক্সপ্যান্ড। ভেরি গুড। তোমরা পড়েছো না প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম? প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক নার্ভাস ওখানে সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি করে? এই পিউপিলটাকে ডায়ালেট করে নাকি কনস্ট্রিক্ট করে? ডায়ালেট করে, তাই না? খুব সিম্পল। তুমি যখন প্রচন্ড প্রচন্ড মানে খুব একটা ব্যাপার নিয়ে স্ট্রেসে থাকো তখন মনে রাখবে সিম্প্যাথেটিক কাজ করছে, যখন কুল আছো ভেরি কুল তখন প্যারাসিম্প্যাথেটিক কাজ করছে। তাহলে তুমি ভাবো তোমাকে একটা কাজ বলা হলো, এটা সিম্প্যাথেটিকের কাজ না প্যারাসিম্প্যাথেটিকের কাজ? ধরো আমি তোমায় বললাম যে তোমার খিদে পাচ্ছে না, মানে ডাইজেস্টিভ এনজাইম বেরোচ্ছে না, তাহলে তুমি যখন কষ্টে আছো তখন তোমার খিদে পায় না, নাকি তুমি যখন খুব কুল আছো তখন তোমার খিদে পায় না? কষ্টে থাক। তার মানে বলো তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এই জায়গাতে চাবি ঘোরাচ্ছে কিনা? ডাইজেস্টিভ হ্যাঁ, স্যার। সিক্রেশন কমে যাচ্ছে। স্যালাইভেশন, কখন তোমার কোনো একটা লোভনীয় জিনিস, যখন তুমি স্ট্রেসে থাকো তখন লোভনীয় জিনিস দেখলে স্যালাইভেশন হয়, নাকি যখন তুমি কুল থাকো তখন বাইরে যা খাবার কুল দেখো? থাকি তখন। কুল থাকি তখন। তাহলে কে করবে বলো? স্যালাইভেশনটা কে করবে? প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক, ভেরি গুড। ধরো তোমার হার্টবিট বেড়ে যাচ্ছে, কে করছে? সিম্প্যাথেটিক। তারপর ধরো আর কি বলা যায়, যে কোনো একটা তুমি নিতে পারো, সব জায়গাতে খাটবে 100%। তুমি দেখবে যখনই তোমাকে স্ট্রেসে ফেলছে তার মানে ওটা সিম্প্যাথেটিক কাজ করছে, কুল আছো প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক। তাহলে আমরা পরের দিন এখান থেকে, তাহলে ভ্যাসোডাইলেটর মানে ব্লাড ভেসেলকে ডাইলেট করছে, তার মানে ব্লাড ভেসেলকে ডাইলেট করলে এই ছিল আগে ব্লাড ভেসেলের ডায়ামিটার, এখন এটা কাজ করলে হয়ে গেল এই, তার মানে বিপি কি হয়ে গেল? লো হয়ে গেল। ঠিক আছে, স্যার স্ক্রিনটা একটু নামান। অ্যামাইনো অ্যাসিডটাকে জুড়ে নেক্সট দিন আমরা অ্যামাইনো অ্যাসিড গুলোকে জুড়ে কি বানাবো? প্রোটিন বানাবো। যদি কারো কাছে পুরনো এনসিইআরটি ফলো করে থাকো, প্রোটিনের ডায়াগ্রাম ভুলভাল ছিল, আগে চেঞ্জ করেছে। ঠিক আছে, এই জায়গাটা দেখতে চাইছিলে? স্যার হ্যাঁ স্ক্রিনটা একটু তুলুন না, মানে নামান।